ম্যাডাম আমার মনে হয় কাইন্ডলি শুরু করে দিলেই ভালো হয়। আচ্ছা, হাইপারটেনসিভ ডিসঅর্ডার ইন প্রেগন্যান্সি, এটা একটা হাই রিস্ক প্রেগন্যান্সি। হাইপারটেনসিভ ডিসঅর্ডারকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। এর মধ্যে এক নাম্বার হলো জেস্টেশনাল হাইপারটেনশন, তারপর প্রি এক্লাম্পসিয়া, এক্লাম্পসিয়া, ক্রনিক হাইপারটেনশন, প্রি এক্লাম্পসিয়া সুপার ইম্পোজড অন ক্রনিক হাইপারটেনশন। এর মধ্যে জেস্টেশনাল হাইপারটেনশনটা একটু মাইল্ড ধরনের, বাট বাকি সবগুলোই কিন্তু খারাপ, হাই রিস্ক প্রেগন্যান্সি। এখন হাইপারটেনশন আমরা কাকে বলি, তাই না? এটা আমরা জানি, মেডিসিনে পড়ছি হাইপারটেনশন কাকে বলে। যে ব্লাড প্রেশার যদি 140/90 মিলিমিটার মার্কারির বেশি থাকে এবং এটা যদি আমরা টু অকেশনে পাই, টু অকেশনে একই রিডিং পাই, মোর দ্যান 140/90 এবং 4 আওয়ার্স অ্যাপার্ট, তাহলে এটা হাইপারটেনশন। আরেকটা হলো যে পেশেন্টের ব্লাড প্রেশার আমরা জানি, সিস্টোলিকও জানি, ডায়াস্টোলিকও জানি। সেখান থেকে সিস্টোলিক থেকে যদি 30 মিলিমিটার মার্কারি বেড়ে যায় এবং ডায়াস্টোলিক থেকে যদি 15 মিলিমিটার মার্কারি বেড়ে যায় তার প্রিভিয়াস রিডিং থেকে, সেটাকেও আমরা হাইপারটেনশন বলি। এখন আসো যে প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন। প্রেগনেন্সির কারণে হাইপারটেনশন হয় এরকম এরকম কন্ডিশনের নাম যদি বলতে বলে তা পরীক্ষায়, তাহলে তোমাদের বলতে হবে জেস্টেশনাল হাইপারটেনশন, প্রি এক্লাম্পসিয়া, এক্লাম্পসিয়া। কারণ এই কন্ডিশন গুলো শুধুমাত্র প্রেগনেন্সিতে হয়, প্রেগনেন্সির কারণেই হাইপারটেনশনটা ডেভেলপ করে। হাইপারটেনশন অ্যাজ এ রেজাল্ট অফ গ্র্যাভিড স্টেট। এখন জেস্টেশনাল হাইপারটেনশন আমরা কাকে বলতেছি? জেস্টেশনাল হাইপারটেনশনে মানে কয়েকটা পয়েন্টস মাথায় রাখতে হবে, যে এখানে হাইপারটেনশন থাকবে কিন্তু প্রোটিনিউরিয়া থাকবে না, অথবা প্যাথোলজিক্যাল ইডিমা থাকবে না, এবং এটা ডেভেলপ করবে প্রেগনেন্সি 20 উইকস এর পরে, অথবা পেশেন্ট যখন লেবারে যাবে তখন, অথবা পিয়ারপেরিয়ামের সময়। এবং এটা কার ক্ষেত্রে ডেভেলপ করবে? যে পেশেন্টটা ডেভেলপ করবে সে প্রিভিয়াসলি নর্মোটেনসিভ ছিল, এরকম একটা পেশেন্ট। তাহলে আমরা যদি মানে পয়েন্টস গুলো মাথায় নিয়ে নেই প্রথমে, যে পেশেন্টের হাইপারটেনশন ডেভেলপ করবে। হাইপারটেনশন মানে ব্লাড প্রেশার মোর দ্যান 140/90 মিলিমিটার মাত্রায়, এটা এবং জেস্টেশনাল হাইপারটেনশনের ক্ষেত্রে প্রোটিনিউরিয়া থাকবে না, অথবা প্যাথোলজিক্যাল ইডিমাও থাকবে না, এবং এটা ডেভেলপ করবে 20 উইকস এর পরে, অথবা লেবারের সময়, অথবা পিয়ারপেরিয়ামে। এবং এমন একটা পেশেন্টের ডেভেলপ করবে যে প্রিভিয়াসলি নর্মোটেনসিভ ছিল। তাহলে ডেফিনিশনটা আমরা এটা ডেফিনিশন আকারে যদি বলি, তাহলে এটা দাঁড়ায় hypertension without proteinuria or pathological edema during pregnancy after 20 weeks of gestation, during labor or puerperium in a previously normotensive woman. এখন আসো প্রি এক্লাম্পসিয়া। প্রি এক্লাম্পসিয়া খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এটা তোমাদের পরীক্ষায় হয় রিটেনে থাকবে, না হয় ভাইবা বোর্ডে জিজ্ঞাসা করবে। এটা আসবেই, প্রি এক্লাম্পসিয়া ছাড়া পাস করা যাবে না, ঠিক আছে? প্রি এক্লাম্পসিয়া খুব ভালোভাবে পড়তে হবে, খুবই ইম্পর্টেন্ট। প্রি এক্লাম্পসিয়া ইম্পর্টেন্ট এই জন্য যে প্রি এক্লাম্পসিয়া পেশেন্টদের আমরা যদি প্রপার ট্রিটমেন্ট দিতে পারি, তাহলে একটা মানে কমপ্লিকেশনটা কম হয়, মা এবং বাচ্চার কমপ্লিকেশনটা কম হয়। এই জন্য প্রি এক্লাম্পসিয়া খুব ভালো করে জানতে হবে, বিশেষ করে প্রি এক্লাম্পসিয়া ম্যানেজমেন্ট। ও প্রি এক্লাম্পসিয়া ডেফিনিশন যদি আমরা বলি, ডেফিনিশনের মধ্যেই দেখো বের হয়ে আসবে যে এটা একটা মাল্টি সিস্টেম ডিসঅর্ডার অফ আননোন ইটিওলজি। তার মানে আমরা বুঝতে পারলাম যে এই প্রি এক্লাম্পসিয়া আমাদের বডির মাল্টিপল সিস্টেমকে ইনভলভ করতেছে।
এর অফ আননোন ইটিওলজি, এর কারণটা আমাদের জানা নাই, এবং ক্যারেক্টারাইজড বাই নিউ অনসেট অফ হাইপারটেনশন অ্যান্ড প্রোটিনিউরিয়া অর নিউ অনসেট অফ hypertension and significant end organ dysfunction with or without proteinuria after 20 weeks gestation or postpartum. তাহলে কথাটা হলো যে একটা নর্মোটেনসিভ পেশেন্ট তার প্রেগন্যান্সিতে গিয়ে হাইপারটেনশন ডেভেলপ করলো 20 উইকস এর পরে। এটা এমনও হতে পারে যে হাইপারটেনশন এবং প্রোটিনিউরিয়া, শুধু হাইপারটেনশন এবং প্রোটিনিউরিয়া আছে, অথবা তার মানে হাইপারটেনশন আছে, প্রোটিনিউরিয়া নাই কিন্তু সিগনিফিকেন্ট এন্ড অর্গান ডিসফাংশন আছে, এরকম। তাহলে মাল্টি সিস্টেম of unknown etiology characteristic or new onset of hypertension and significant end organ dysfunction with or without proteinuria after 20 weeks gestation. এখন প্রি-এক্লাম্পসিয়াকে আমরা দুই ভাগে ভাগ করছি, একটা প্রি-এক্লাম্পসিয়া উইদাউট সিভিয়ার ফিচার আর একটা প্রি-এক্লাম্পসিয়া উইথ সিভিয়ার ফিচার। প্রি-এক্লাম্পসিয়া উইদাউট সিভিয়ার ফিচার সেটাকে মাইল্ড প্রি-এক্লাম্পসিয়া আগে বলা হতো, এখন আবার মাইল্ড প্রি-এক্লাম্পসিয়া টার্মটা উঠে গিয়ে আসছে প্রি-এক্লাম্পসিয়া উইদাউট সিভিয়ার ফিচার। কথা শুনতে পাচ্ছ তোমরা? জি ম্যাডাম, ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। আচ্ছা, আচ্ছা, প্রোটিনিউরিয়া টার্মটা বারবার আসতেছে, প্রোটিনিউরিয়াটা আমি ক্লিয়ার করি। প্রোটিনিউরিয়া হলো যে passage of protein in urine more than 300 milligram per 24 hours, মানে 24 ঘন্টায় ইউরিনে যদি মোর দ্যান 300 মিলিগ্রাম প্রোটিন যায় তাহলে সেটাকে আমরা প্রোটিনিউরিয়া বলতেছি। এখন প্রি-এক্লাম্পসিয়া উইদাউট সিভিয়ার ফিচার, যেটা প্রি-এক্লাম্পসিয়া উইদাউট সিভিয়ার ফিচার, এখানে কি থাকবে? এখানে ব্লাড প্রেশারটা বেশি থাকবে, মোর দেন 140/90 মিলিমিটার মার্কারি। এটা মানে এই লেভেলটা যখন 140/90 মিলিমিটার অফ মার্কারি অথবা তার বেশি থাকবে, এটাকেই তো আমরা হাইপারটেনশন বলতেছি, তাই না? তাহলে প্রি-এক্লাম্পসিয়া উইদাউট সিভিয়ার ফিচার অর মাইল্ড প্রি-এক্লাম্পসিয়া যেটা, সেখানে ব্লাড প্রেশার মোর দ্যান অর ইকুয়াল টু 140/90 মিলিমিটার মার্কারি থাকবে, কিন্তু লেস দ্যান 160/110 মিলিমিটার মার্কারি হবে, মানে 140/90 এর বেশি কিন্তু 160/110 মিলিমিটারের কম, মানে এটা একটা ডিমার্কেটিং লেভেল আর কি, যে 140/90 এর বেশি হবে কিন্তু 160/110 এর চেয়ে কম হবে, এবং প্রোটিনিউরিয়া সিগনিফিকেন্ট প্রোটিনিউরিয়া থাকবে, সেটা হলো মোর দ্যান 300 মিলিগ্রাম পার 24 আওয়ার। অথবা আমরা যদি ডিপস্টিক দিয়ে প্রোটিনটা মাপি তাহলে সেটা মোর দ্যান 1+ হবে। প্রোটিনিউরিয়া মাপার জন্য বাজারে ডিপস্টিক পাওয়া যায়, একটা স্টিক পাওয়া যায়, ওই স্টিক দিয়ে যদি আমরা মাপি তাহলে মোর দ্যান 1+ হবে, মোর দ্যান অর ইকুয়াল টু 1+ হবে। আর প্রোটিন ক্রিয়েটিন রেশিও, যেটা প্রোটিন এবং ক্রিয়েটিনের রেশিও, এটাও রেশিওটা করা যায়, এটা মোর অ্যাকুরেট প্রোটিনিউরিয়া দেখার জন্য, সেটা মোর দ্যান 0.3 হবে। তাহলে পি উইদাউট সিভিয়ার ফিচারের মধ্যে আমরা কয়েকটা কন্ডিশন পাই। একটা হলো যে ব্লাড ওয়েট হবে অথবা এর চেয়ে বেশি হবে, বাট লেস দ্যান 160/110 মিলিমিটার অফ মার্কারি, এবং প্রোটিনিউরিয়া থাকবে, প্রোটিনিউরিয়া মোর দ্যান 300 মিলিগ্রাম পার 24 আওয়ার্স। অথবা ডিপস্টিক দিয়ে টেস্ট করলে মোর দ্যান অর ইকুয়াল টু 1+ মোর দ্যান 0.3। এখন পি উইথ সিভিয়ার ফিচার, এটা পি উইথ সিভিয়ার ফিচারে তাহলে বুঝতেই পারতেছো ব্লাড প্রেশারটা বেশি হবে, কত বেশি?
more than 160/110 মিলিমিটার অফ মার্কারি, এর চেয়ে বেশি হবে ব্লাড প্রেশার। এবং সাথে কিছু সিভিয়ার ফিচার থাকে, যেটা আমি ডেফিনেশনে বলছি যে ইন্ড অর্গান ডিসফাংশন। ইন্ড অর্গান ডিসফাংশন কাকে বলে? ইন্ড অর্গান গুলো কি কি? আমাদের ব্রেইন, তারপর কিডনি, লিভার, ঠিক আছে, আই, এগুলো হলো ইন্ড অর্গান। এই ইন্ড অর্গানের ডিসফাংশন, কি কি ডিসফাংশন হবে, তাহলে এই ডিসফাংশন গুলো আমাদের জানতে হবে। একটা হলো যে প্লাটিলেট কাউন্ট, মানে থ্রম্বোসাইটোপেনিয়া হবে, থ্রম্বোসাইটোপেনিয়া। তারপর রেনাল ইনসাফিসিয়েন্সি থাকবে। রেনাল ইনসাফিসিয়েন্সি কি? সিরাম ক্রিয়েটিনিনটা বেড়ে যাবে। ইম্পেয়ার্ড লিভার ফাংশন, মানে লিভারের যে এনজাইম গুলো আছে সেগুলো নর্মালের চেয়ে ডাবল হয়ে যাবে, টোয়াইস দ্যান নর্মাল হয়ে যাবে। তারপর পালমোনারি ইডিমা পাবো আমরা লাংসে, অথবা সেরেব্রাল ইডিমা, ব্লাডিং অফ ভীষণ থাকতে পারে। অলিগিউরিয়া, মানে কিডনিতে কি হবে? অলিগিউরিয়া হবে, যে অলিগিউরিয়া যেটাকে আমরা বলি যে ফাস্টেস্ট অফ ইউরিন লেস দ্যান 400 ml per 24 hours, এটাকে অলিগিউরিয়া বলতেছি। এবং আপার অ্যাবডোমিনাল পেইন থাকতে পারে, মানে লিভারে লিভার লিভার যখন ইনভলভ হবে তখন আপার অ্যাবডোমিনাল পেইন থাকতে পারে। আপার অ্যাবডোমিনাল পেইন, তাহলে আমরা কি কি বললাম আরেকবার বলি। থ্রম্বোসাইটোপেনিয়া, সেটা হলো যে প্লাটিলেট কাউন্টটা লেস দ্যান 1 লাখ হবে। রেনাল ইনসাফিসিয়েন্সি ডেভেলপ করবে, যাতে সিরাম ক্রিয়েটিনিনটা মোর দ্যান 1.1 মিলিগ্রাম পার ডিএল হয়ে যাবে। আর লিভার ফাংশন টেস্টটা অল্টার্ড হয়ে যাবে, মানে লিভারের এনজাইম গুলো ডাবল হয়ে যাবে। লাংসে পালমোনারি ইডিমা হবে, ব্রেইনে সেরেব্রাল ইডিমা হবে, চোখে কি হবে? ভিজুয়াল ব্লারিং অফ ভিশন হবে, হেডেক হবে, অলিগিউরিয়া হবে, এবং আপার অ্যাবডোমিনাল পেইন হবে। এগুলো হলো সিভিয়ার ফিচার। এখন ডেফিনেশন গুলো বলতেছিলাম আমি তোমাদের। এর মধ্যে একটা হলো এক্লামশিয়া। এক্লামশিয়া কাকে বলে? যখন প্রি এক্লামশিয়া কমপ্লিকেটেড উইথ কনভালশন। প্রি এক্লামশিয়ার যে ফিচার গুলো আছে তার সাথে যখন কনভালশন হবে পেশেন্টের, তখন সেটাকে আমরা এক্লামশিয়া বলি। এক্লামশিয়া আসলে একটা লাইফ থ্রেটেনিং কন্ডিশন প্রেগন্যান্সিতে, এবং ইমার্জেন্সি কন্ডিশন, মানে ইমার্জেন্সি ম্যানেজমেন্ট দিতে হয়, ইমার্জেন্সি এবং প্রম্পট ম্যানেজমেন্ট। এখন আসো ক্রনিক হাইপারটেনশন। এক্লামশিয়া সম্পর্কে আমি পরে বলবো, এক্লামশিয়া সম্পর্কে অনেক কথা বলার আছে। জাস্ট ডেফিনেশনটা মনে রাখো যে এক্লামশিয়া হলো যে যখন প্রি এক্লামশিয়ার ফিচার যেগুলো বললাম, যে ব্লাড প্রেশার বেড়ে যাওয়া এবং প্রোটিনিউরিয়া থাকা এবং ইন্ড অর্গান ডিসফাংশন থাকা, এগুলোর সাথে যখন কনভালশনটা যোগ হবে তখন সেটাকে আমরা এক্লামশিয়া বলবো। জাস্ট এই জিনিসটা মাথায় রাখবো। এখন ক্রনিক হাইপারটেনশন। ক্রনিক হাইপারটেনশনটা কি? প্রি এক্লামশিয়া, তারপর জেস্টেশনাল হাইপারটেনশন, এগুলোর ক্ষেত্রে আমরা বললাম যে ব্লাড প্রেশারটা বেড়ে যাবে 20 উইকস এর আগে, 20 সপ্তাহের পরে, সরি, এগুলোর ক্ষেত্রে ব্লাড প্রেশার বেড়ে যাবে 20 সপ্তাহের পরে। আর ক্রনিক হাইপারটেনশনের ক্ষেত্রে ব্লাড প্রেশারটা বেড়ে যাবে 20 সপ্তাহের আগে, অথবা পারসিস্ট করবে আফটার 12 উইকস পোস্টপার্টাম। মানে 12 উইকস মানে 3 মাস, তাই না? পোস্টপার্টাম, বাচ্চা ডেলিভারি হয়ে যাওয়ার 3 মাস পরেও পারসিস্ট করে যাবে, অথবা ব্লাড প্রেশারটা ডেভেলপ করবে 20 সপ্তাহের আগে। এখন ক্রনিক হাইপারটেনশনের কারণ আমরা ক্রনিক হাইপারটেনশন মেডিসিনে যেগুলো কারণ করছি হাইপারটেনশনের, সেগুলো এসেনশিয়াল হাইপারটেনশন মেইনলি। এছাড়া ক্রনিক রেনাল ডিজিজ, তারপর থাইরোটক্সিকোসিস, থিওক্রোমোসাইটোমা, এসএলই, এসব কন্ডিশনে ক্রনিক হাইপারটেনশন হতে পারে। আরেকটা টার্ম জেনে রাখো তোমরা, হেলথ সিন্ড্রোম। হেলথ, HELLP, হেলথ, HELLP। এইচ হলো হেমোলাইসিস,
ইতে হলো ইলিভেটেড লিভার এনজাইম, ইএলতে হলো ইলিভেটেড লিভার এনজাইম, আর এলপিতে হলো লো প্লাটিলেট কাউন্ট। ঠিক আছে, এইচতে হেমোলাইসিস, ইএলতে হলো ইলিভেটেড লিভার এনজাইম, আর এলপিতে হলো লো প্লাটিলেট কাউন্ট। এখন প্যাথোফিজিওলজি, প্রি এক্লামশিয়ার প্যাথোফিজিওলজি। কেন হয় প্রি এক্লামশিয়া, এক্লামশিয়া, এগুলো কেন হয়? এক্সাক্ট কজটা এখনো জানা যায়নি, মানে এক্সাক্ট কজ স্টিল আননোন। তবে ধারণা করা হয় যে মানে এই যে প্রি এক্লামশিয়ার প্যাথোলজির পিছনে মূল কারণ হলো এন্ডোথেলিয়াল ইনজুরি। এই কথাটা মনে রাখা, এন্ডোথেলিয়াল ইনজুরি, মেইন প্যাথোলজি হলো এন্ডোথেলিয়াল ইনজুরি। এখন এই এন্ডোথেলিয়াল ইনজুরি কেন হয়? এন্ডোথেলিয়াল ইনজুরি হয় মানে ভেসো বডিতে প্রি এক্লামশিয়া যখন ডেভেলপ করে তখন একটা বডির ভেসো কনস্ট্রিক্টর এবং ভেসো ডায়ালেটর যে সাবস্টেন্স গুলো আছে, মানে মেডিয়েটরস গুলো আছে, সেগুলোর রেশিওটা চেঞ্জ হয়ে যায়। মানে ভেসো কনস্ট্রিক্টর এজেন্ট গুলো বেড়ে যায়, যেমন থ্রম্বোক্সিন A2 মেইন। আর ভেসো ডায়ালেটর যেসব এজেন্ট আছে সেগুলো কমে যায়, যেমন প্রোস্টাগ্ল্যান্ডিন I2, এগুলো কমে যায়। নর্মালি থ্রম্বোক্সিন A2 বেড়ে গেলে ভেসো কনস্ট্রিকশন হবে, তাই না? ভেসো কনস্ট্রিকশন হলে কি হবে? জেনারেলাইজড ভেসো কনস্ট্রিকশন হলে হাইপার টেনশন ডেভেলপ করবে। আর হাইপার টেনশন ডেভেলপ করলে এট লাস্ট কি হবে? এন্ডোথেলিয়াল ইনজুরি হবে সব জায়গায়। ভেসো ডায়ালিটেশনটা ভালো, ভেসো ডায়ালিটেশন হলে কি হয়? ভেসোডাইলেটেশন হলে ব্লাড প্রেশারটা নরমাল থাকে এবং ফিটোপ্লাসেন্টাল যে সার্কুলেশন, সেই সার্কুলেশনটাও নরমাল থাকে। ফিটোপ্লাসেন্টাল বা ইউটেরোপ্লাসেন্টাল যে সার্কুলেশন, সেই সার্কুলেশনটা নরমাল। ভেসো কনস্ট্রিকশন হলে ইউটেরোপ্লাসেন্টাল সার্কুলেশনটা কমে যায়, তখন কি হয়? মায়ের হাইপার টেনশন ডেভেলপ করে এবং বেবির নানা কমপ্লিকেশন ডেভেলপ করতে থাকে। এখন এই যে এন্ডোথেলিয়াল ইনজুরি হলো, এন্ডোথেলিয়াল ইনজুরি হলে তখন কি হবে? ধরো যে ভেসেলের এন্ডোথেলিয়াল ইনজুরি হলে তখন ফ্লুইড গুলো ইন্টারভাস্কুলার স্পেস থেকে এক্সট্রাভাস্কুলার স্পেসে চলে আসবে। এক্সট্রাভাস্কুলার স্পেসে যখন চলে আসবে তখন ইডিমা ডেভেলপ করবে, তাই না? ইডিমা ডেভেলপ করবে। কন্ডিশনটা হলো ইন্টারভাস্কুলার ডিহাইড্রেশন এবং এক্সট্রাভাস্কুলার ওভারহাইড্রেশন। আবার কি হয়? প্রি এক্লামশিয়া হলে প্রোটিন ইউরিয়া হয়, প্রোটিন গুলো কমে যাচ্ছে, তখন কি সেলের ভিতরে কলয়েডাল অসমোটিক প্রেসার কমে যাচ্ছে। এই কলয়েডাল অসমোটিক প্রেসার কমে যাওয়ার জন্য কিছু ফ্লুইড ইন্টারভাস্কুলার স্পেস থেকে এক্সট্রাভাস্কুলার স্পেসে চলে যাবে। এই জন্য সেলের ভিতরে ডিহাইড্রেশন থাকবে কিন্তু সেলের বাইরে ইডিমা থাকবে, ওভারহাইড্রেশন বা ইডিমা থাকবে। এই কন্ডিশনটা প্রত্যেকটা মানে অর্গানকে ইনভলভ করবে, যেমন ব্রেনে সেরেব্রাল ইডিমা হবে, লাংসে চোখে হবে রেটিনাল ইডিমা। ইডিমা হয়ে দেখা যায় যে অনেক সময় রেটিনাল ডিটাচমেন্টও হয়ে যেতে পারে। আবার লাংসে পালমোনারি ইডিমা ডেভেলপ করবে, লিভারে হেপাটিক ইডিমা ডেভেলপ করবে। এই কন্ডিশন গুলো ডেভেলপ করার জন্যই এই কমপ্লিকেশনটা হয়, ভিজুয়াল ডিস্টারবেন্স, তারপর সিরাম ক্রিয়েটিনিন বেড়ে যাওয়া, লিভারে এনজাইম বেড়ে যাওয়া। ঠিক আছে, এগুলোর জন্য এই কমপ্লিকেশনটা হয়। তাহলে মেইন কমপ্লিকেশনটা শুধু তোমরা মনে রাখো, তোমাদের এত আশা করি ডিপে লাগবে না, তোমাদের শুধু মনে রাখবা তোমরা যে প্রি এক্লামশিয়ার প্যাথোফিজিওলজি হলো এন্ডোথেলিয়াল ডিসফাংশন বা এন্ডোথেলিয়াল ইনজুরি, endothelial injury।
এক্লাম্পসিয়ার সবার হয় না, ঠিক আছে। প্রি এক্লাম্পসিয়ার কিছু রিস্ক ফ্যাক্টর আছে, যে রিস্ক ফ্যাক্টর গুলো, যে জিনিসগুলো থাকলে প্রি এক্লাম্পসিয়া ডেভেলপ করার চান্সটা বেশি। তো সেই রিস্ক ফ্যাক্টর গুলো কি কি? একটা হলো প্রাইমি, যদি প্রাইমি যারা, প্রাইমি গ্র্যাভিডা যারা, তোমরা মনে হয় প্রাইমি গ্র্যাভিডা মাল্টিগ্র্যাভিডা জেনে গেছো এতদিনে, তাই না? প্রাইমি গ্র্যাভিডা মাল্টিগ্র্যাভিডা সম্পর্কে একটা ধারণা হয়েছে, প্যারাগ্র্যাভিডা সম্পর্কেও ধারণা হয়েছে একটা। প্রাইমি গ্র্যাভিডা যারা, তাদের একটু প্রাইমি গ্র্যাভিডা এবং টিনেজার প্রেগন্যান্সি, তাদের একটু প্রি এক্লাম্পসিয়া হওয়ার চান্স বেশি। আবার এলডারলি যারা প্রাইমি গ্র্যাভিডা, মানে বয়স হয়ে যাদের বাচ্চা হয় মোর দ্যান 40, এলডারলি প্রাইমি গ্র্যাভিডা যাদের, তাদের ক্ষেত্রেও প্রি এক্লাম্পসিয়া ডেভেলপ করার চান্স বেশি। যাদের ফ্যামিলিতে হাইপারটেনশন, ডায়াবেটিক্স এর হিস্ট্রি থাকে, অথবা ফ্যামিলিতে প্রি এক্লাম্পসিয়ার হিস্ট্রি থাকে, যেমন মায়ের প্রি এক্লাম্পসিয়া ছিল অথবা খালার প্রি এক্লাম্পসিয়ার চান্সটা বেড়ে যায়। আবার কেউ যদি ওবেস, সেই ক্ষেত্রেও প্রি এক্লাম্পসিয়া ডেভেলপ করতে পারে। কেউ যদি ডায়াবেটিক্স থাকে, অথবা প্রিভিয়াস যদি কারো প্রি এক্লাম্পসিয়া থাকে, ধরো আগের প্রেগন্যান্সিতে প্রথম বাচ্চার সময় তার প্রি এক্লাম্পসিয়া ডেভেলপ করার চান্স বেশি। তারপর মাল্টিপল প্রেগন্যান্সি, টুইন প্রেগন্যান্সি যাদের হয়, টুইন প্রেগন্যান্সির নাম শুনছো নিশ্চয়ই, সেই ক্ষেত্রেও প্রি এক্লাম্পসিয়া ডেভেলপ করার চান্স বেশি। কেন বেশি টুইন প্রেগন্যান্সির ক্ষেত্রে? কারণ বড় প্লাসেন্টা, হাইপার প্লাসেন্টাসিসের জন্য প্রি এক্লাম্পসিয়া ডেভেলপ করে। মোলার প্রেগন্যান্সি নাম শুনছো নিশ্চয়ই, পড়াইছে নিশ্চয়ই মোলার প্রেগন্যান্সিতে প্রি এক্লাম্পসিয়া হয়, এটাও নিশ্চয়ই পড়ছো। মোলার প্রেগন্যান্সিতে প্রি এক্লাম্পসিয়া হয়। তারপর যাদের থ্রম্বোফিলিয়া যাদের থাকে, অথবা এসএলই যাদের থাকে, তাদের ক্ষেত্রেও প্রি এক্লাম্পসিয়া ডেভেলপ করার চান্স বেশি। এখন আসো প্রি এক্লাম্পসিয়া পেশেন্টদের আমরা কি কি ম্যানেজমেন্ট করব, কি কি ইনভেস্টিগেশন করবো। পিসিআতে যেহেতু মানে সেভারেল অর্গান ডিসফাংশন হয়, সেহেতু আমরা ইনভেস্টিগেশন গুলো এমন ভাবে করবো যেমন কমপ্লিট ব্লাড ফিচার আর প্লাটিলেট কাউন্টটা করতে হবে এখানে, কারণ সিভিয়ার ফিচারে প্লাটিলেট আমরা জানি যে কমে যায়, 1 লাখের কম হয়ে যায়। তারপর 24 আওয়ার্স ইউরিনারি টোটাল প্রোটিনিউরিয়া হয় সেহেতু আমাদেরকে ইউরিনারি প্রোটিনের লেভেলটা দেখতে হবে যে কতটা কমে গেছে। তো 24 আওয়ার্স ইউরিনারি টোটাল প্রোটিন। তারপর রেনাল ফাংশন টেস্ট, এর মধ্যে কি কি আসবে? সিরাম ক্রিয়েটিনিন, সিরাম ইউরিয়া, সিরাম ইউরিক অ্যাসিড, এই তিনটা আমরা দেখবো। আবার লিভার ফাংশন টেস্টের মধ্যে লিভার এনজাইম গুলো যেগুলো আছে, এএলটি, এএসটি, এলডিএস এবং সিরাম বিলিরুবিন, লিভার ফাংশন টেস্টটা দেখবো। তারপর কোয়াগুলেশন প্রোফাইলটা দেখবো আমরা। কোয়াগুলেশন প্রোফাইলের মধ্যে কি কি আসতেছে? ব্লিডিং টাইম, ক্লটিং টাইম, প্রথমদিন টাইম, তারপর সিরাম ফিব্রিনোজেন, ডি ডাইমার, এগুলো লেভেল আমরা দেখবো কোয়াগুলেশন প্রোফাইল। এখন তোমরা বলতে পারো যে কোয়াগুলেশন প্রোফাইল কেন দেখতেছি প্রি এক্লাম্পসিয়াতে? কিন্তু ক্লটিং প্রোফাইলটা চেঞ্জ হয়ে যায়। কেন চেঞ্জ হয়? কারণ আমরা পড়লাম যে প্যাথোফিজিওলজি গুলো এন্ডোথেলিয়াল ইনজুরি। তো কোথাও যদি কোনো ইনজুরি হয়, সেই ক্ষেত্রে সেখানে সবার আগে আসে কি? ব্লিডিংটা বন্ধ করতে আসে প্লাটিলেট এসে যখন কনজাম্পশন হয়ে যায়, তখন ক্লটিং যে ফ্যাক্টর গুলো আছে সেগুলোও আসে ব্লিডিং বন্ধ করার জন্য। এভাবে আস্তে আস্তে কি হয়, সব ক্লটিং ফ্যাক্টর এবং প্লাটিলেট গুলো ইউজ হয়ে গেলে তখন পেশেন্টের ডিআইসি ডেভেলপ করার চান্স থাকে, প্লাটিলেটও কমে যায় এবং ক্লটিং ফ্যাক্টর গুলো জায়গায় জায়গায় ব্লাড ক্লট তৈরি করে, যেটাকে আমরা ডিসিমিনেটেড ইন্টারভাসকুলার কোয়াগুলেশন বলি। এই জন্য আমরা ক্লটিং প্রোফাইলটা করে দেখবো যে তার এই সব প্যারামিটার গুলো চেঞ্জ হয়েছে কিনা। চেঞ্জ হলে পরে বুঝতে পারবো যে পেশেন্ট ডিআইসির দিকে যাচ্ছে।
ডিআইসি আবার আরেকটা ইমার্জেন্সি কন্ডিশন, সেক্ষেত্রে আবার ম্যানেজমেন্ট সঠিকভাবে ম্যানেজমেন্ট দিতে হবে। ডিআইসি আগে ডায়াগনোসিস করতে পারলে ডিআইসির ম্যানেজমেন্ট দিতে হবে। এখন এইসব টেস্ট, এগুলো উপরের সব টেস্ট গুলোই করলাম আমরা মায়ের জন্য, এখন বাচ্চার জন্য তো একটা টেস্ট করতে হবে, তাই না? বাচ্চার জন্য কি টেস্ট করবো? আলট্রাসোনোগ্রাম। আলট্রাসোনোগ্রাম করে কি কি দেখবো আমরা? আলট্রাসোনোগ্রাম করে ফিটাল ওয়েলবিংটা দেখবো, যে বাচ্চা কেমন আছে, বাচ্চার গ্রোথটা কেমন, বা বাচ্চার ফিটাল ডিস্ট্রেস ডেভেলপ করতেছে কিনা। আমরা জানি যে ফিটাল হার্ট রেট নর্মাল হলো 110 থেকে 160 পর্যন্ত, তাই না? ফিটাল হার্ট রেট যদি লেস দেন 110 অথবা মোর দেন 160 হয়, এই কন্ডিশন দুইটাকে আমরা বলি যে ফিটাল ডিস্ট্রেস, মানে বাচ্চা খারাপ অবস্থায় আছে। বুঝতে পারতেছো তোমরা? জি ম্যাম। কতজন আছো তোমরা এই গ্রুপে? এই ব্যাচে কতজন? ম্যাডাম, গ্রুপে তো আছে 50-60 জনের মতো, কিন্তু ম্যাডাম আসলে হলো যে সবাই মিলেই তো, এই জন্য একটু কম হয়ে যায় আলটিমেটলি। মানে আমাদের এই 26তম ব্যাচটা এখন অনেক বড় হয়ে গেছে, 180 জনের মতো রোল পর্যন্ত আছে, 180 পর্যন্ত। তো এই কারণে আর কি আচ্ছা। মানে উম, একটু কম হয়ে যায়, মানে পরে দেখা যায় যে মানে সবাই ক্লাস করতেছে না আলটিমেটলি। শুরুর দিকে করতো, এখন আস্তে আস্তে খালি কমতেই আছে। সম্ভবত অনলাইন ক্লাসের প্রতি একটা ফ্যাটিক চলে আসছে এখন। আর সব ক্লাসে, লেকচার ক্লাসেও মাত্র 70 জন 80 জন করে থাকে। ও আচ্ছা। আচ্ছা, পি উইদাউট সিভিয়ার ফিচার, যেটা এখন ম্যানেজমেন্টে আসি আমরা। পি উইদাউট সিভিয়ার ফিচার, এটাকে আমরা কিভাবে ম্যানেজমেন্ট দিব? তোমরা তো সবাই মোটামুটি বাসায় আছো, তাই না? বাসা থেকে ক্লাস করতেছো না? ম্যাডাম, অনেকেই হোস্টেলে আছে, ছেলেদের অনেকেই হোস্টেলে আছে, মেয়েরাও কয়েকজন হোস্টেলে আছে। ও, অনেকে হোস্টেলে চলে আসতো নাকি? জি ম্যাডাম, আমাদের কয়েকজন এই 28 তারিখের দিকে হলো যে গাড়ি ভাড়া করে গেছে আর কি। তারপর এরকম আবার অনেকে ঈদেও ছিল, ঈদের মধ্যে কয়েকজন ছিল হোস্টেলে আর কি, মানে টোটালি বাড়ি যায়নি আর কি। আচ্ছা, পি উইদাউট সিভিয়ার ফিচার, এটা আমরা কিভাবে ম্যানেজমেন্ট দিব এই পেশেন্টকে? তাহলে পেশেন্টকে আমরা প্রথমে পি উইদাউট সিভিয়ার ফিচার, মানে মাইল্ড যেটা প্রি এক্লাম্পসিয়া, পেশেন্টকে রেস্ট দিব। রেস্ট দিলে কি হবে? রেস্ট দিলে ব্লাড প্রেশারটা কন্ট্রোল হবে, রেনাল ব্লাড ফ্লো বাড়বে, পেশেন্টের ইউরিন আউটপুট বেড়ে যাবে। এই জন্য আমরা পেশেন্টকে একটু রেস্ট দিব। একদম মানে টোটালি বেড রিডেন না, মানে সে একটু রেস্টে থাকবে। এরপর আমরা তাকে সিডেটিভ দিব। সিডেটিভের মধ্যে ফেনোবারবিটন অথবা ফেনোবারবিটন দিতে পারি, অথবা ডান পাশাটা কম থাকে। মেইন যেটা সেটা হলো অ্যান্টি হাইপারটেনসিভ। অ্যান্টি হাইপারটেনসিভটা অবশ্যই দিতে হবে। আমাদের এখানে মানে কিছু অ্যান্টিবায়োটিক আমরা ইউজ করি, সেটা হলো ল্যাবেটালল, আলফামিথাইল ডোপা, নেফিডেপিন, হাইড্রালাজিন। সব অ্যান্টি হাইপারটেনসিভ আবার প্রেগন্যান্সিতে ইউজ করা যায় না। কিছু কিছু অ্যান্টিবায়োটিক এই মানে অ্যান্টি হাইপারটেনসিভের মধ্যে এইসব আমরা ইউজ করব: ল্যাবেটালল, আলফামিথাইল ডোপা, নিফিডেপিন, হাইড্রালাজিন। এই কয়েকটা অ্যান্টি হাইপারটেনসিভ আমরা প্রেগন্যান্সিতে ইউজ করতে পারি। এর মধ্যে সবচেয়ে ভালো বা ফার্স্ট লাইন ড্রাগ যেটাকে বলে
সেটা হলো ল্যাবেটালল। ল্যাবেটালল মানে ইন্টারাপ্লাসেন্টাল যে সার্কুলেশন আছে সেই সার্কুলেশনের উপর তার কোনো ইফেক্ট নাই। আর সেকেন্ড চয়েস হলো আলফা মিথাইল ডোপা, কিন্তু মোস্ট কমনলি ইউজ করা হয় আলফা মিথাইল ডোপা। ওয়ার্ডে গেলে দেখতে পাবেন, সব জায়গায় দেখতে পাবেন যে আলফা মিথাইল ডোপাটাকে সবচেয়ে বেশি প্রিফার করা হচ্ছে। কিন্তু ফার্স্ট লাইন ড্রাগ এবং সব যত গাইডলাইন আছে সবকিছুতে বলতেছে যে ল্যাবেটাললটা সবচেয়ে ভালো, ল্যাবেটাললটা সবচেয়ে ফার্স্ট লাইন ড্রাগ, কিন্তু কমন আবার আলফা মিথাইল ডোপা। আর কি দিব আমরা মাইল্ড প্রি এক্লাম্পসিয়ার ক্ষেত্রে আমরা কর্টিকোস্টেরয়েড দিব। কর্টিকোস্টেরয়েডের মধ্যে কর্টিকোস্টেরয়েডটা কেন দিব? ফিটাল লাং ম্যাচুরেশনের জন্য। ফিটাল লাং ম্যাচুরেশন কর্টিকোস্টেরয়েড, দুই ধরনের কর্টিকোস্টেরয়েড আমরা ইউজ করি এখানে, ডেক্সামিথাসোন অথবা ভিটামিথাসোন। মানে আগে যদি প্রেগন্যান্সি টার্মিনেশন করা লাগে, ধরো 34 উইকসের আগে, তখন তো মানে বাচ্চার লাং ম্যাচুরেশন হয় না। লাং ম্যাচুরেশন হয় না, লাং ম্যাচিউর করার জন্য আমরা কর্টিকোস্টেরয়েড ইনজেকশন দিব। তো এটা আমরা বললাম মাইল্ড প্রি এক্লাম্পসিয়া বা প্রি এক্লাম্পসিয়া উইদাউট সিভিয়ার সিজার যেগুলো আছে তার ট্রিটমেন্ট। ট্রিটমেন্ট তাহলে সোজা, তোমাদের যদি বলে যে প্রি এক্লাম্পসিয়া বা সিভিয়ার সিজারের ম্যানেজমেন্ট কি, তাহলে তোমরা এক কথাই ভাবে বলে দিতে পারো যে রেস্ট সিডেটিভ অ্যান্টি হাইপারটেনসিভ স্টেরয়েড, তাই না? অ্যান্টি হাইপারটেনসিভ জানতে চাইলে তখন নামগুলো বলে দিবা। আর আরেকটা কোশ্চেন করতে পারে যে প্রি এক্লাম্পসিয়ার পেশেন্ট যে মানে এই পেশেন্টকে যে আমরা এইসব ওষুধ দিলাম, একে কি বাসায় রেখে চিকিৎসা দিব নাকি সে হসপিটালে ভর্তি হবে? এখন কথা হলো যে প্রি এক্লাম্পসিয়া উইদাউট সিভিয়ার সিজার যদি হয়, আমরা যদি পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারি যে তার কোনো কমপ্লিকেশন নাই, তাহলে তাকে আমরা বাসায় রেখেই চিকিৎসা দিতে পারি, কিন্তু সে প্রত্যেক সপ্তাহে ফলো আপে আসবে। এখন ফলো আপে যখন আসবে তখন আমরা কি কি জিনিস দেখবো? ফলো আপে আসলে তার আমরা প্রথমে হিস্ট্রি নিব, তারপর তাকে আমরা এক্সামিনেশন করব এবং কিছু ইনভেস্টিগেশন করব। এখন কি কি হিস্ট্রি নিব? হিস্ট্রির মধ্যে যে আমরা যে ইন্ড অর্গান ডিসফাংশন গুলো করলাম, তার তো প্রি এক্লাম্পসিয়া অলরেডি আছে, মানে হাইপারটেনশন আছে, প্রোটিনিউরিয়া আছে, সাথে ইন্ড অর্গান ডিসফাংশন যেগুলো আছে ওগুলো আমাদেরকে জিজ্ঞাসা করতে হবে যে মা আপনার কি মাথা ব্যথা হয়, আপনি কি চোখে ঝাপসা দেখেন, আপনার কি বমি ভাব হয়, অথবা আপনার কি পেটে ব্যথা করে, এপিগ্যাস্ট্রিক পেইন হয়, অলিগিউরিয়া, এসব এই কথাগুলো শুনতে হবে পেশেন্টের কাছে যে এগুলো আছে কিনা। প্লাস তাকে জিজ্ঞাসা করতে হবে যে আপনার বাচ্চার মুভমেন্টটা কেমন হচ্ছে, ফিটাল মুভমেন্ট সম্পর্কেও জিজ্ঞাসা করতে হবে। এখন আর কি কি জিনিস আমরা এক্সামিনেশন করবো? এক্সামিনেশনের মধ্যে আমাদের ব্লাড প্রেশার দেখতে হবে, মায়ের ওয়েটটা চেক করতে হবে, ব্লাড প্রেশার অবশ্যই দেখতে হবে, মায়ের ওয়েটটা দেখতে হবে, এবং মায়ের সিম্ফাইসিও ফান্ডাল হাইট, যেটা সিম্ফাইসিস পিউবিস থেকে দেখি আমরা, সিম্ফাইসিও ফান্ডাল হাইটটা দেখতে হবে, ফিটাল হার্ট সাউন্ডটা দেখতে হবে। আর কিছু ইনভেস্টিগেশন আমরা করবো। ইনভেস্টিগেশনের মধ্যে মোস্ট কমনলি যেটা পারফর্ম করা যায় প্রোটিনিউরিয়া দেখার জন্য, সেটা আমরা সবাই জানি, তোমরাও পড়ে আসছো, হিট কোয়াগুলেশন টেস্ট। হিট কোয়াগুলেশন টেস্ট প্রোটিনিউরিয়া দেখার সবচেয়ে ইজি ওয়ে। এখন যদি হিট কোয়াগুলেশন টেস্টে অ্যালবুমিন 2+ অথবা তার বেশি হয়, সেই ক্ষেত্রে আমরা 24 আওয়ার্স টোটাল ইউরিনারি প্রোটিন করব, আদারওয়াইজ করবো না, কারণ 24 আওয়ার্স ইউরিনারি প্রোটিন করাটা খুবই ঝামেলার ব্যাপার। 24 আওয়ার্স এর ইউরিনটা কালেকশন করতে হবে, তারপর সেটাতে মেজার করতে হবে যে ইউরিন প্রোটিন কতটুকু আছে। এর যে মানে হিট কোয়াগুলেশন টেস্ট, এটা আমরা খুব সহজে করতে পারি। হিট কোয়াগুলেশন টেস্ট বা ডিপ স্টিক টেস্ট যেটা বললাম, অথবা প্রোটিন ক্রিয়েটিন রেশিও, এগুলো দেখেও আমরা প্রোটিনিউরিয়া ডায়াগনোসিস করতে পারি। তো হিট কোয়াগুলেশন টেস্টটা সবাই করতে পারে, তাই না? এটা ওয়ার্ডে একটা শুধুমাত্র টেস্ট টিউব আর ল্যাম্প হলেই হয়ে যায় হিট কোয়াগুলেশন টেস্ট, আর তেমন কিছুই লাগে না। সহজে যেহেতু করা যায় সেহেতু আমাদের হসপিটালগুলোতে এই টেস্টটা খুবই করা হয়, হিট কোয়াগুলেশন টেস্ট। আর আমরা যেগুলো ফলো আপের জন্য আর কি কি করবো, লিভার ফাংশন টেস্ট, রেনাল ফাংশন টেস্ট, কোয়াগুলেশন প্রোফাইল, আলট্রাসোনোগ্রাম, এগুলো তো বলছি, এগুলোই প্রোগ্রাম করে দেখবো যে বাচ্চার কন্ডিশন। আলট্রাসোনোগ্রাম আমরা
সপ্তাহ 2-3 সপ্তাহ পর পরই আলট্রাসোনোগ্রাম করবো, যার প্রি এক্লাম্পসিয়া আছে তার ক্ষেত্রে। এখন প্রি এক্লাম্পসিয়া উইদাউট সিভিয়ার ফিচার এরকম বা মাইল্ড প্রি এক্লাম্পসিয়া, এই পেশেন্টের যদি ইনসোমনিয়া ডেভেলপ করে অথবা যদি হেডেক ডেভেলপ করে, তখন কি করব? ধরো আমরা তো পেশেন্টকে বাড়িতে রেখে চিকিৎসা দিচ্ছি। এখন এরকম হলো যে পেশেন্টের হেডেক ডেভেলপ করলো বা ইনসোমনিয়া ডেভেলপ করলো বা ইউরিন আউটপুট কমে গেল, তখন কি করতে হবে? পেশেন্টকে ইমিডিয়েট হসপিটালাইজ করতে হবে। কারণ আমরা তাকে যে বাসায় রেখে ট্রিটমেন্ট দিচ্ছি, হয় সে ট্রিটমেন্টটা ঠিকভাবে ফলো করতেছে না অথবা ট্রিটমেন্টে তার রেসপন্স করতেছে না, সেই জন্যই তার এইসব ফিচার ডেভেলপ করছে। এই জন্য আমরা পেশেন্টকে হসপিটালে ভর্তি করে ক্লোজ সুপারভিশনে রাখবো। ক্লোজ সুপারভিশনটা কিরকম? মানে আমরা হসপিটালে ভর্তি করে পেশেন্টের ব্লাড প্রেশার দিনে 4 বার করে মাপবো, প্রতিদিন 1 বার করে পেশেন্টের ওয়েট দেখবো এবং ইডিমা দেখবো। তারপর ইউরিন আউটপুট, ইনটেক আউটপুট চার্ট যেটা আছে সেই চার্টটা মেনটেন করবো। কতটুকু সে ইনটেক করতেছে, কতটুকু তার ইউরিনারি আউটপুট হচ্ছে সেটা মেজার করবো। প্রতিদিন আমরা হিট কোয়াগুলেশন টেস্ট করবো। পেশেন্ট ফিটাল মুভমেন্ট যেটা, সেটা কিন্তু মা সবচেয়ে ভালো বোঝে। একটা মাই বলতে পারবে যে তার বাচ্চা ভালো নড়তেছে কিনা। মা প্রথমে বলবে যে আমার বাচ্চাটা কম নড়তেছে। তারপর আমরা স্টেথোস্কোপ দিয়ে দেখবো যে ফিটাল হার্ট রেট, আমি যেটা বললাম যে 110 থেকে 160 এর এই লেভেলের মধ্যে থাকবে না, হয় 110-এর চেয়ে কম অথবা 160-এর চেয়ে বেশি, এই লেভেলে থাকবে। তখন আমরা এই কন্ডিশনটাকে ফিটাল ডিস্ট্রেস বলবো। তো ফিটাল হার্ট সাউন্ডটা, এই যে সিভিয়ার প্রি এক্লাম্পসিয়া পেশেন্টের ক্ষেত্রে, মাইল্ড প্রি এক্লাম্পসিয়া পেশেন্টের ক্ষেত্রে আমরা হার্ট সাউন্ডটা দিনে 4 বার করে মাপবো। তারপর লিভার ফাংশন টেস্ট, রেনাল ফাংশন টেস্ট সপ্তাহে, এগুলো তো আর প্রতিদিন করা সম্ভব না, এগুলো আমরা সপ্তাহে 1 দিন করে করবো। আলট্রাসোনোগ্রাম যেটা বললাম যে 2 থেকে 3 সপ্তাহ পর পর ফিটাল গ্রোথটা বোঝার জন্য আলট্রাসোনোগ্রাম করবো। তাহলে দেখো আমরা পেশেন্টকে হসপিটালে, প্রি এক্লাম্পসিয়ার পেশেন্টকে হসপিটালে ভর্তি করে মনিটরিংটা খুব ভালোভাবে করতে হবে। ব্লাড প্রেশার মাপতে হবে দিনে 4 বার, প্রতিদিন 1 বার করে ইডিমা দেখবো, ওয়েট দেখবো, ইউরিন আউটপুট দেখবো, তারপর হিট কোয়াগুলেশন টেস্ট করবো, ফিটাল মুভমেন্টটা মাকে জিজ্ঞাসা করব এবং ফিটাল হার্ট সাউন্ডটা দিনে 4 বার করে দেখবো এবং সপ্তাহে 1 বার করে কি করব? লিভার ফাংশন টেস্ট, রেনাল ফাংশন টেস্ট এবং কোয়াগুলেশন প্রোফাইল এবং আলট্রাসোনোগ্রাম আমরা 2 to 3 উইকস পর পর ফিটালের গ্রোথ দেখার জন্য করতে হবে। এখন আমরা যে ট্রিটমেন্টটা দিলাম, অ্যান্টি হাইপারটেনসিভ দিলাম, সেটাতে পেশেন্ট রেসপন্ড করতেছে কিনা সেটা আমরা কিভাবে বুঝবো? পেশেন্টের ব্লাড প্রেশার কমে যাবে, প্রোটিনিউরিয়া কমে যাবে, ওয়েট গেইনটা স্বাভাবিক হয়ে আসবে, ইডিমাটা স্বাভাবিক হয়ে আসবে, প্রোটিনিউরিয়া কমে যাবে। এগুলো সাইন সিমটম পেলে আমরা বুঝতে পারবো যে পেশেন্ট ট্রিটমেন্টে রেসপন্স করতেছে। এখন আমরা কতদিন পর্যন্ত এইভাবে ট্রিটমেন্ট দিয়ে রাখবো? আমাদের এইম হলো টু অ্যাটেইন অপটিমাম ফিটাল ম্যাচুরিটি, বাচ্চার লাং ম্যাচুরেশন পর্যন্ত আমরা ওয়েট করব। এই পর্যন্ত আমরা চিকিৎসাটা কন্টিনিউ করব, যে চিকিৎসাটা আমরা আগে বলছি, যে রেস্ট, সিডেটিভ, অ্যান্টি হাইপারটেনসিভ, এই ড্রাগগুলো দিয়ে আমরা অ্যাটলিস্ট ফিটাল লাং ম্যাচুরিটি পর্যন্ত ওয়েট করব। ফিটাসের লাং ম্যাচুরিটি কবে হয়? 34 উইক কমপ্লিটেড হলে ফিটাসের লাং ম্যাচুরিটি হয়। তার আগে কিন্তু ফিটাসের লাং ম্যাচিউর হয় না। কোনো কারণে যদি তার আগে আমাদের ডেলিভারি করানো লাগে, ইমার্জেন্সি ডেলিভারি করানো লাগে 34 উইকস এর আগে, সেক্ষেত্রে আমাদের স্টেরয়েড ইনজেকশন দিয়ে লাং ম্যাচিউর, আর্টিফিশিয়ালি লাং ম্যাচিউর করে নিতে হবে, যেটা তোমাদের আগে বলছি। ম্যাম একটা কোশ্চেন ছিল ম্যাম। হ্যাঁ বলো। ম্যাম এই ক্ষেত্রে স্টেরয়েডের রোলটা আসলে কি, মানে কিভাবে ফিটাল লাং ম্যাচুরেশন করবে স্টেরয়েড? স্টেরয়েড দিলে ওই যে টাইপ 2 নিউমোসাইট থেকে সারফেক্টেন্ট রিলিজ করে, ঠিক আছে? সারফেক্টেন্ট রিলিজ করলে পারে ওইটা লাংটাকে এক্সপ্যান্ড করতে সাহায্য করে, ঠিক আছে? স্টেরয়েড টাইপ 2 নিউমোসাইট থেকে সারফেক্টেন্ট রিলিজ করে। ওকে ম্যাম, থ্যাংক ইউ ম্যাম।
এখন তোমাদের যদি পরীক্ষায় ডিপেন্ড করে যে প্রি এক্লাম্পসিয়া পেশেন্ট তুমি কি করবা, সিজার করবা না নর্মাল ডেলিভারি করবা, তখন তোমার অ্যান্সারটা কিন্তু এভাবে দিবা না, এভাবে দেওয়া যাবে না যে আমি নর্মাল ডেলিভারি করব অথবা আমি সিজার করব, এইভাবে কিন্তু অ্যান্সার দেওয়া যাবে না। অ্যান্সারের প্যাটার্নটা হবে যে সিজার নাকি নর্মাল ডেলিভারি সেটা ডিপেন্ড করবে কিছু কন্ডিশনের উপর। মায়ের কিছু কন্ডিশন, বাচ্চার কিছু কন্ডিশন এবং কিছু ফ্যাসিলিটির উপর। সে মায়ের কন্ডিশন গুলো কি, মায়ের যদি পেলভিস অ্যাডিকুয়েট থাকে, মায়ের বিশপ স্কোর মনে হয় আমি তোমাদের এর আগে একদিন বলছিলাম তাই না, বিশপ স্কোরটা কি? বিশপ স্কোর হলো অ্যাসেসমেন্ট অফ সার্ভাইকাল কন্ডিশন, সার্ভিক্সে মানে যে সার্ভিক্স এই সার্ভিসে ডেলিভারি হবে কি, এবং মানে একটা স্কোর তৈরি করা হয়েছে যেটাকে বিশপ স্কোর বলে, BISHOPS, বিশপ স্কোর। এর মধ্যে কিছু প্যারামিটার আছে, সার্ভাইকাল ডায়ালিটেশন, সার্ভাইকাল ইফেসমেন্ট, লেন্থ, হেডের বাচ্চার হেড যে আছে হেডের পজিশন, হেডের স্টেশন, হ্যাঁ এই জিনিসগুলো মিলে বিশপ স্কোর। এটা পরে বিভিন্ন জায়গায় পাবা বিশপ স্কোর কি। বিশপ স্কোর ছাড়া কিন্তু আমরা হবে কিনা এটা বলতে পারবো না। বিশপ স্কোর যদি বেশি থাকে, 6 বা তার বেশি থাকে, তাহলে তার নর্মাল ডেলিভারি হওয়ার চান্স আছে। কিন্তু বিশপ স্কোর যদি লেস দ্যান 6 হয়, তাহলে কিন্তু সেই সার্ভিসটা আনফেভারেবল সার্ভিস ফর নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারি। এই কথাটা মনে রাখতে হবে যে মায়ের সিজার করব না নর্মাল ডেলিভারি করব, সেটা ডিপেন্ড করবে যে পেলভিসটা কিনা, কেমন, তার আগের বাচ্চা যদি থেকে থাকে তাহলে সেই বাচ্চা কি নর্মাল ডেলিভারি হয়েছে নাকি সিজার হয়েছে। সিজার যদি আগের বাচ্চা হয়ে থাকে তাহলে এই বাচ্চাও সিজার করতে হবে, এই বাচ্চার ক্ষেত্রে কিন্তু নর্মাল ডেলিভারি হয়ে যাওয়ার চান্সটা বেড়ে গেল। এগুলো আবার বাচ্চার কন্ডিশন, যেমন বাচ্চার যদি ফিটাল ডিস্ট্রেস থাকে যেটা বললাম, তাহলে কিন্তু ইমার্জেন্সি ভাবে ডেলিভারি করাতে হবে। ইমার্জেন্সি ডেলিভারি করাইতে গিয়ে যদি আমরা দেখি যে সার্ভিস রাইট না, সার্ভিস ফেভারেবল না, ঠিক আছে, তখন কিন্তু আমাদের আর দেরি করা যাবে না। ইমার্জেন্সি মানে তো ইমার্জেন্সি, তখন সিজার করে ডেলিভারি করায় নিতে হবে। তাহলে এই কন্ডিশন গুলোর উপর ডিপেন্ড করবে যে মোড অফ ডেলিভারি কি হবে, মায়ের কন্ডিশন এবং বাচ্চার কন্ডিশন এগুলোর উপর ডিপেন্ড করবে নর্মাল ডেলিভারি হবে নাকি সিজার করতে হবে। এখন যেটা আমরা বললাম যে নর্মাল ডেলিভারির ক্ষেত্রে যদি সার্ভিক্স আমরা রাইট পাই, রাইট সার্ভিস একটা কথা বারবার তোমাদের ইয়াতে আসবে, পড়ার সময় আসবে, একটা রাইট সার্ভিস, আনরাইট সার্ভিস। রাইট আমি যেটা বললাম, রাইট সার্ভিস হলো ফেভারেবল সার্ভিস, বিশপ স্কোর মোর দ্যান 6, আর আনরাইট সার্ভিস যেটা সেটা হলো আনফেভারেবল সার্ভিস, ঠিক আছে। এটাই হলো রাইট আর আনরাইট সার্ভিস। রাইট সার্ভিস যদি হয় মানে রাইট সার্ভিস মানে সার্ভিস অলরেডি ডায়ালেট হয়ে গেছে, বাচ্চা ডেলিভারি হতে গেলে তো সার্ভিসটাকে ডায়ালেট হতে হবে, তাই না? ডায়ালেট না হলে পরে তো বাচ্চা ডেলিভারি হবে না। তো অলরেডি ডায়ালেট যদি থাকে মানে বিশপ স্কোর যদি ফেভারেবল হয়, তাহলে সার্ভিসটাকে আর কোনো এজেন্ট দিয়ে রাইট করার দরকার নাই। তখন আমরা কি করব, এমন একটা এজেন্ট দিব যে এজেন্টটা ইউটেরাসের জাস্ট কন্ট্রাকশন করে। তখন ইউটেরাসের কন্ট্রাকশন হলে বাচ্চা ডেলিভারি হয়ে যাবে। যেমন আমরা অক্সিটোসিন দিই, তখন যখন দেখো যে সার্ভিসটা অলরেডি ডায়ালেট হয়ে গেছে, তখন আমরা অক্সিটোসিন, একটা ইউটেরোটনিক ড্রাগ, ইউটেরোটনিক মানে ইউটেরাসে কন্ট্রাকশন করবে, ইউটেরোটনিক ড্রাগ দিব অক্সিটোসিন, তখন ইউটেরাসের কন্ট্রাকশন হয়ে বাচ্চা ডেলিভারি হয়ে যাবে। আর যদি দেখি যে সার্ভিস আনফেভারেবল বা আনরাইট, ঠিক আছে, আনরাইট যদি হয় তাহলে তো যদি তুমি আনরাইট সার্ভিসে অক্সিটোসিন দাও, আনরাইট সার্ভিস যদি থাকে তাহলে বাচ্চা ডেলিভারি হবে? ইউটেরাসে কন্ট্রাকশন হাজার বাড়াও তুমি কিন্তু বাচ্চা ডেলিভারি হবে না, কারণ সার্ভিসের মুখই তো খোলেনি, সার্ভিস তো ডায়ালেটি হয়নি। সেই ক্ষেত্রে কি করতে হবে, তখন আর্টিফিশিয়ালি এমন একটা এজেন্ট দিতে হবে যেটা দিলে সার্ভিসটা ডায়ালেট হয়। যেমন মিজোপ্রোস্টল বা প্রোস্টাগ্ল্যান্ডিন, ঠিক আছে, প্রোস্টাগ্ল্যান্ডিন দিয়ে আমরা সার্ভিসটাকে রাইট করে নিব। প্রোস্টাগ্ল্যান্ডিন দিলে সার্ভিসটা রাইট হবে। তারপর রাইট হয়ে গেলে দরকার হলে আমরা ইউটেরাসের কন্ট্রাকশন অক্সিটোসিন দিয়ে বাড়ায়
তখন নর্মাল ডেলিভারির চেষ্টা করব। এই যে কন্ডিশন গুলো, এগুলোকে বলা হয় ইন্ডাকশন অফ লেবার। ঠিক আছে, ইন্ডাকশন অফ লেবার। ইন্ডাকশন অফ লেবার নিয়ে একটা টপিক আছে, ইন্ডাকশন অফ লেবার। তো ওইটা যখন পড়াবো তখন আরো তোমরা ক্লিয়ার হয়ে যাবা ইন্ডাকশন অফ লেবার কাকে বলে। তো এখন আপাতত এইটুকুই জেনে রাখো যে প্রোস্টাগ্ল্যান্ডিন আর অক্সিটোসিন এই দুটো হলো ইউটেরোটনিক এজেন্ট। এগুলো দিয়ে সার্ভিক্স, প্রোস্টাগ্ল্যান্ডিন দিয়ে সার্ভিক্সকে রাইট করা হয়, আর অক্সিটোসিন দিয়ে কি করা হয়, ইউটেরাসের কন্ট্রাকশন বাড়ানো হয়। তবে প্রোস্টাগ্ল্যান্ডিনও কিছুটা ইউটেরাসের কন্ট্রাকশন বাড়ায়। ঠিক আছে, এখন আসো পি উইথ সিভিয়ার ফিচার। যেটা পি উইথ সিভিয়ার ফিচার, এটা কিন্তু একটা ইমার্জেন্সি কন্ডিশন। মানে প্রি এক্লাম্পসিয়া আছে, সাথে তার ইন্ড অর্গান ডিসফাংশন আছে। এটা একটা ইমার্জেন্সি কন্ডিশন। তো এই পেশেন্টকে, বাকি সব তো বলছি, মোটামুটি ম্যানেজমেন্টে একটু ডিফারেন্স আছে, ওইটা বলে দিচ্ছি। প্রি এক্লাম্পসিয়া উইথ সিভিয়ার ফিচার পেশেন্টকে ইমিডিয়েটলি হসপিটালাইজ করতে হবে। ঠিক আছে, একে বাসায় রেখে চিকিৎসা দেওয়ার কোনো সুযোগই নাই। একে তাড়াতাড়ি করে হাসপাতালে ভর্তি করতে হবে। ভর্তি করানোর পর যেটা করতে হবে, পেশেন্টের ব্লাড প্রেশারটা কন্ট্রোল করতে হবে। ঠিক আছে, সিভিয়ার পি আমরা জানি ব্লাড প্রেশার মোর দেন 160/110 বা তার বেশি। ঠিক আছে, তা 190/110 এরকম থাকতে পারে, 120 থাকতে পারে ডায়াস্টোলিক। ঠিক আছে, অনেক বেশি থাকতে পারে। তাহলে তার ব্লাড প্রেশারটা ইমিডিয়েট কন্ট্রোল করতে হবে। এখানে ওরাল অ্যান্টি হাইপারটেনসিভের চেয়ে ইনজেক্টেবল অ্যান্টি হাইপারটেনসিভ বেশি ভালো কাজ করে। ইনজেক্টেবল অ্যান্টি হাইপারটেনসিভ যেমন যে ল্যাবেটালল ইনজেক্টেবলও পাওয়া যায়, ওরালও পাওয়া যায়, ইনজেক্টেবলও পাওয়া যায়। ইনজেকশন ল্যাবে কার্ড নামে পাওয়া যায়। তাহলে সিভিয়ার ফিচার যদি থাকে তাহলে তাকে আমরা হসপিটালে ভর্তি করে কি করবো, ইনজেক্টেবল অ্যান্টি হাইপারটেনসিভ দিব। তারপর তার যেন কনভালশন না হয়। প্রি এক্লাম্পসিয়া পেশেন্টের মানে সমূহ সম্ভাবনা থাকে এক্লাম্পসিয়া ডেভেলপ করার, কনভালশন ডেভেলপ করার। তো কনভালশনটা প্রিভেন্ট করার জন্য তাকে আমরা অ্যান্টি কনভালশন দিব, প্রিভেনশন অফ কনভালশন। এখানে ট্রিটমেন্ট না বা ম্যানেজমেন্ট না, প্রিভেনশন। কনভালশন প্রিভেন্ট করার জন্য আমরা অ্যান্টি কনভালশন দিব। এই অ্যান্টি কনভালশনটার নাম হলো ম্যাক্সাল। ঠিক আছে, এই জিনিসটা মাথায় ঢুকে রাখতে হবে। ম্যাক্সাল কি, মানে ম্যাক্সাল্ট নিয়ে তোমাদের মানে হাজারো রকম কোশ্চেন আসবে। ম্যাক্সাল্ট নিয়ে তোমাদের পরীক্ষায় হাজারো রকম জিনিস আসে। ম্যাক্সাল্ট দেখা যাবে যে অস্তিতে দিয়ে দিচ্ছে, তারপর ম্যাক্সাল্ট ভাইভা বোর্ডে দিয়ে দিচ্ছে। ম্যাক্সাল্ট এত ইম্পর্টেন্ট একটা জিনিস, মানে ম্যাক্সাল্ট সম্পর্কে তোমরা পড়তে পড়তে পরে দেখবা যে অনেক কিছু জেনে গেছো ম্যাক্সাল্ট সম্পর্কে। আপাতত আমি যে কথাগুলো বলি ম্যাক্সাল্ট সম্পর্কে, সেই জিনিসগুলো মাথায় ঢুকে নাও, পরবর্তীতে তাহলে বুঝতে সুবিধা হবে। ম্যাক্সাল্ট কি তাহলে? ম্যাক্সাল্ট হলো একটা অ্যান্টি কনভালসেন্ট। এটা কনভালশন প্রিভেনশন মানে যেন না হয় সেক্ষেত্রেও আমরা দেই, আবার কনভালশন ম্যানেজমেন্টের ক্ষেত্রেও দেই। তাহলে ম্যাক্সাল এখানে সিভিয়ার প্রি এক্লাম্পসিয়াতে আমরা কোন পারপাসে দিচ্ছি? প্রিভেনশন পারপাসে দিচ্ছি ম্যাক্সাল। তাহলে ম্যাক্সাল দিলাম। আর কি করতে হবে? পেশেন্টকে অ্যান্টি হাইপারটেনসিভ দিলাম, তারপর কনভালশন প্রিভেনশনের জন্য ম্যাক্সাল দিলাম। এরপর পেশেন্টকে সিমটোম্যাটিক ম্যানেজমেন্ট, তার যে সিমটম আছে সেই সিমটোম্যাটিক ম্যানেজমেন্ট দিব। এবং এক্লাম্পসিয়া, সিভিয়ার প্রি এক্লাম্পসিয়া পেশেন্টের ক্ষেত্রে প্রেগন্যান্সি কন্টিনিউয়েশনের সুযোগ আসলে খুবই কম। ঠিক আছে, এখানে দেখা যায় যে প্রেগন্যান্সি টার্মিনেশন করে ফেলতে হয়। প্রেগন্যান্সি টার্মিনেশন করে দিলে পেশেন্টের যে ইন্ড অর্গান চেঞ্জ গুলো হয়েছিল সেগুলো আস্তে আস্তে রিভার্স করতে থাকে। তো জেস্টেশনাল এজ যাই হোক না কেন, পেশেন্টের অবস্থা যদি হয়ে যায় তাহলে আমরা প্রেগন্যান্সি টার্মিনেশন করে দিব। জেস্টেশনাল এজ যাই হোক না কেন, দরকার হলে আমরা স্টেরয়েড দিয়ে ডেলিভারি করায় ফেলবো। ঠিক আছে, কিন্তু মাইল্ড প্রি এক্লাম্পসিয়ার ক্ষেত্রে কিন্তু আমরা যদি ওরকম কমপ্লিকেশন না থাকে তাহলে 37 উইকস পর্যন্ত যেতে পারি। ঠিক আছে, 37 উইকস পর্যন্ত কন্টিনিউ করতে পারবো। কিন্তু সিভিয়ার প্রি এক্লাম্পসিয়ার ক্ষেত্রে কিন্তু তা না। আমরা সিভিয়ার প্রি এক্লাম্পসিয়া যদি ধরো 32 সপ্তাহে আসে, তাহলে আমরা 32 সপ্তাহে ডেলিভারি করায় ফেলতে হবে। অথবা টাইনা টুনে আমরা যদি
মানে স্ট্রিক্ট ফলো আপ করে সর্বোচ্চ 34 সপ্তাহ পর্যন্ত যেতে পারে। এরপরে আর টানা প্রি এক্লাম্পসিয়া সম্ভব না। দেখা যায় যে তার নানা ধরনের কমপ্লিকেশন ডেভেলপ করে বিভিন্ন অর্গান ফেলার হয়ে বসে আছে, ঠিক আছে। করে দিলে দেখা যায় যে তার যে প্রিডিপোজিং ফ্যাক্টর বা প্যাথোলজি সেগুলো দেখা যায় যে আস্তে আস্তে কমতে থাকে, পেশেন্ট আস্তে আস্তে রিকভারি করতে থাকে। কিন্তু বাচ্চা পেটে থাকলে আর রিকভারি ওইভাবে হয় না, আস্তে আস্তে দেখা যায় ইনডোর অর্গান ড্যামেজ কন্টিনিউ হতেই থাকে। তো সিভিয়ার প্রি এক্লাম্পসিয়ার অবস্টেট্রিক ম্যানেজমেন্ট হলো টার্মিনেশন অফ প্রেগন্যান্সি, ঠিক আছে। এখন প্রি এক্লাম্পসিয়া পেশেন্টের কি কি কমপ্লিকেশন হতে পারে, এটা খুবই ইম্পর্টেন্ট। কমপ্লিকেশন গুলো জানতে হবে। মানে প্রি এক্লাম্পসিয়া সবই তো আসলে ইম্পর্টেন্ট, কমপ্লিকেশনটাও অনেক বেশি ইম্পর্টেন্ট। কমপ্লিকেশন যদি জিজ্ঞাসা করো তোমরা, যে কোনো কমপ্লিকেশনকে দুই ভাগে ভাগ করে নিল, যে মায়ের কমপ্লিকেশন, বাচ্চার কমপ্লিকেশন। মায়ের কমপ্লিকেশনের মধ্যে প্রেগন্যান্সিতে কিছু কমপ্লিকেশন হয়, কিছু হয় ডেলিভারির সময়, আর কিছু হয় ডেলিভারির পরে। এভাবে যদি ভাগ করে নিয়ে পড়ো তাহলে দেখা যাবে যে সহজে মাথায় চলে আসতেছে। প্রেগন্যান্সির সময় প্রি এক্লাম্পসিয়া থেকে এক্লাম্পসিয়া হতে পারে, এটা একটা কমপ্লিকেশন। হেলথ সিনড্রোম ডেভেলপ করতে পারে, যেটা বললাম হেলথ কিন্তু কোনো ডিজিজ না, এটা একটা মানে কয়েকটা সিনড্রোমের সমষ্টি। যেমন হেমোলাইসিস হয়, লিভার এনজাইম বেড়ে যায়, প্লাটিলেট কাউন্ট কমে যায়, এরকম হতে পারে। এক্লাম্পসিয়া, হেলথ, অ্যাব্রাক্সিও প্লাসেন্টা, পালমোনারি ইডিমা, রেনাল ফেইলিওর, তারপরে সিভিএ মানে সিভিডি ডেভেলপ করতে পারে, ঠিক আছে। সেরেব্রোভাস্কুলার অ্যাটাক, সেরেব্রোভাস্কুলার শক, এটা হতে পারে। আর লেবারের সময় কি হতে পারে, লেবারের সময় গিয়েও পেশেন্টের এক্লাম্পসিয়া হয়ে যেতে পারে। তারপর পিপিএইচ হতে পারে। পিপিএইচ এক্লাম্পসিয়া পেশেন্টের যাদের হাইপারটেনশন থাকে তাদের ক্ষেত্রে পিপিএইচ হওয়ার চান্সটা অনেক বেশি, তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। তারপর লেবারটা প্রলং হয়ে যেতে পারে, মানে লেবারের ডিউরেশন গুলো তো আমরা জানি, তাই না। ফার্স্ট লেবারের স্টেজ গুলো তো মনে হয় আমরা জানি, ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ, জানি না লেবার। ওরা কি আসতো নাকি ঘুমায় গেছো? ম্যাডাম আছি ম্যাডাম। ও আচ্ছা, লেবারের স্টেজ জানো তোমরা? লেবারের যে কয়েকটা স্টেজ আছে, ফার্স্ট জি স্টেজ, ম্যাডাম। জি ম্যাম। স্টেজ, ফোর্থ স্টেজ, জানো তো তাই না? ফার্স্ট স্টেজ কোনটা বলো তো? ম্যাডাম লেবার পেন শুরু হওয়া থেকে সার্ভিসের ফুল ডাইলেশন পর্যন্ত। হ্যাঁ, এটাকে আমরা বলি ফার্স্ট স্টেজ। আর সেকেন্ড স্টেজ হলো ফুল ডায়ালিটেশন হয়ে যাওয়া থেকে বেবি ডেলিভারি পর্যন্ত। তো প্রলং লেবার নামে একটা টার্ম আছে, ঠিক আছে। লেবারের ফার্স্ট স্টেজ এবং সেকেন্ড স্টেজের ডিউরেশন যদি মোর দেন 18 ঘন্টা হয়, সেই কন্ডিশনটাকে আমরা প্রলং লেবার বলি। তো লেবারের ফার্স্ট স্টেজের তাহলে নর্মাল ডিউরেশনটা জানতে হবে, ফার্স্ট স্টেজের কত, সেকেন্ড স্টেজের কত, তাই না? তা না হলে আমরা প্রলং লেবার কাকে বলে এটা কিভাবে জানবো? ফার্স্ট স্টেজের ডিউরেশন প্রাইমি ক্ষেত্রে, প্রাইমি গ্র্যাভিডা যারা আছে তাদের ক্ষেত্রে একরকম, মাল্টি গ্র্যাভিডারদের ক্ষেত্রে একরকম। তো এই জিনিসটা জানতে হবে। প্রাইমি গ্র্যাভিডার ক্ষেত্রে 12 ঘন্টা, মাল্টি গ্র্যাভিডার ক্ষেত্রে 6 ঘন্টা ফার্স্ট স্টেজের ডিউরেশন। আর সেকেন্ড স্টেজের ডিউরেশন প্রাইমি গ্র্যাভিডার ক্ষেত্রে 2 ঘন্টা এবং মাল্টি গ্র্যাভিডার ক্ষেত্রে 1 ঘন্টা। আর থার্ড স্টেজের ডিউরেশন তো দুইজনের ক্ষেত্রেই হলো 30 মিনিট করে, আধা ঘন্টা। তো ফার্স্ট স্টেজ এবং সেকেন্ড স্টেজের ডিউরেশন যদি 18 ঘন্টার বেশি হয় তাহলে ওইটা হবে প্রলং লেবার। তো প্রলং লেবারও হয়ে যেতে পারে এক্লাম্পসিয়াতে। আর পিয়ার পেরিয়ামে গিয়ে কি হবে, বাচ্চা হয়ে গেছে, পিয়ার পেরিয়াম মানে বাচ্চা ডেলিভারি হয়ে গেছে, ডেলিভারি হয়ে যাওয়ার পরও এক্লাম্পসিয়া হতে পারে, অথবা ল্যাকটেশন ফেলিওর হতে পারে, উন্ড ইনফেকশন হতে পারে, এসব কমপ্লিকেশন হতে পারে। আর বাচ্চার কি কি কমপ্লিকেশন হতে পারে, বাচ্চা যে আগে আগে আমরা ডেলিভারি করে ফেলতেছি, তার মানে প্রি ম্যাচিউর বেবি হবে,
প্রিম্যাচিউর বেবি হলে তার কিন্তু অনেক রকম কমপ্লিকেশন হয়, রেসপিরেটরি নানা রকম। প্রিম্যাচিউর বেবির আবার বিভিন্ন রকম অর্গান ড্যামেজ হওয়ার চান্স থাকে, সেটা তোমরা নিশ্চয়ই জানো, বা পেডিতে পড়বা, অথবা তোমাদের প্রিম্যাচিউরিটি যে টপিকস আছে সেখানে আলাদা করে পড়ানো হবে। প্রিম্যাচিউরিটি, আইইউডি, স্টিলবর্ন, তারপর নিওনেটাল ডেথ, আইইউডিআর, বার্থ অ্যাসফিক্সিয়া, ফিটাসের এইসব কন্ডিশন ডেভেলপ করতে পারে। আর রিমোট কমপ্লিকেশন, রিমোট মানে হলো অনেক পরে কি হয়, অনেক পরে হলো যে কমপ্লিকেশন হয়, রেসিডুয়াল হাইপারটেনশন। অনেক প্রি এক্লাম্পসিয়া পেশেন্ট দেখা যায় যে 6 মাস পর্যন্ত ব্লাড প্রেশার কন্টিনিউ করে যাচ্ছে, যেটাকে রেসিডুয়াল হাইপারটেনশন বলি আমরা। অথবা প্রি এক্লাম্পসিয়া হচ্ছে তার আগে থেকে তো কিডনি ড্যামেজ ছিল, পরবর্তীতে গিয়ে ক্রনিক কিডনি ডিজিজ ডেভেলপ করে যাচ্ছে। অথবা পরবর্তী প্রেগন্যান্সিতে গিয়ে, এই প্রেগন্যান্সিতে প্রি এক্লাম্পসিয়া হয়েছে, তার পরবর্তী প্রেগন্যান্সিতে প্রি এক্লাম্পসিয়া হতে পারে, যেটাকে আমরা বলি রিকারেন্ট প্রি এক্লাম্পসিয়া। তাহলে রিমোট কমপ্লিকেশন হলো তিনটা, একটা রেসিডুয়াল হাইপারটেনশন, রিকারেন্ট প্রি এক্লাম্পসিয়া আর ক্রনিক কিডনি ডিজিজ। এখন প্রি এক্লাম্পসিয়া পেশেন্টকে যদি আমরা লেবার অ্যালাউ করি, তাহলে তার লেবারটা যেন প্রলং না হয়, প্রলং যেন না হয়। প্রলং হলে মায়ের ডিস্ট্রেসও বাড়বে, ফিটাল ডিস্ট্রেসও বাড়বে, সেই জন্য প্রলং যেন না হয় সেই জিনিসটা মাথায় রাখতে হবে। তাহলে কি করতে হবে, প্রলং যদি ফার্স্ট স্টেজ যদি প্রলং হয় তাহলে সিজার করবো আমরা, আর সেকেন্ড স্টেজ যদি প্রলং হয় তাহলে ইনস্ট্রুমেন্টাল ডেলিভারি যেসব আমরা করাই ফর্সেপ অথবা ভেন্টুস দিয়ে, ওই ইনস্ট্রুমেন্টাল ডেলিভারি করবো। তারপর ডেলিভারির পরে আমরা আর্গোমেট্রিন দেবো না, আর্গোমেট্রিনও একটা ইউটেরোটনিক এজেন্ট। আর্গোমেট্রিনটা আমরা যখন পিপিএইচ, সিভিয়ার পিপিএইচ হয়, অক্সিটোসিন দিয়ে কন্ট্রোল হয় না, তখন আমরা আর্গোমেট্রিন ইউজ করি। আর্গোমেট্রিনটা এখানে দেওয়া যাবে না পিপিএইচ কন্ট্রোলের জন্য, কারণ আর্গোমেট্রিন ইউটেরাসের কন্ট্রাকশন করে এবং সারা বডিতে ভেসোকনস্ট্রিকশন করে। সারা বডিতে যদি ভেসোকনস্ট্রিকশন করে তখন তার কি হবে, ব্লাড প্রেশারটা আরো বেশি বেড়ে যাবে, এই জন্য আর্গোমেট্রিনটা এখানে দেওয়া যাবে না। আর ডাইউরেটিক, যেটা যে ল্যাক্সিক্স নামে তোমরা জানো, ল্যাক্সিক্স বা ডাইউরেটিক্স আমরা প্রেগন্যান্সিতে সাধারণত দিব না, কিন্তু যদি কোনো ইন্ডিকেশন থাকে, মানে মায়ের যদি পালমোনারি এডিমা ডেভেলপ করে, সেই ক্ষেত্রে কিন্তু ডাইউরেটিক্স দিতেই হবে, ডাইউরেটিক্স দিতে হবে, কারণ পালমোনারি এডিমার একমাত্র ট্রিটমেন্ট হলো ডাইউরেটিক্স। তখন রিস্ক বেনিফিট চিন্তা করে মাকে ডাইউরেটিক্স দেওয়া হয়। আর ডেলিভারির পরে মাকে অবশ্যই মানে ক্লোজলি মনিটর করতে হবে, এবং পেশেন্টের ব্লাড প্রেশার সেটেল না হওয়া পর্যন্ত, ব্লাড প্রেশার কন্ট্রোল না হওয়া পর্যন্ত, এবং প্রোটিনিউরিয়া ইউরিন থেকে ডিসঅ্যাপিয়ার না হওয়া পর্যন্ত পেশেন্টকে আমরা ছুটি দিব না, ঠিক আছে? এই জিনিসটাও মাথায় রাখতে হবে। এখন আসলে এক্লাম্পসিয়া, ঠিক আছে? এক্লাম্পসিয়া আমি খুবই সংক্ষেপে পড়াবো, এক্লাম্পসিয়া তোমরা পড়ে নিবা। আর এক্লাম্পসিয়ার যে জিনিসগুলো মানে তোমাদের কনফিউশন হয়, সেই জিনিসগুলো আমি একটু টাচ দিয়ে যাচ্ছি। এক্লাম্পসিয়া যেমন, এক্লাম্পসিয়ার মোস্ট কমন হলো অ্যান্টিপার্টাম এক্লাম্পসিয়া। সবসময় ইন্টারপার্টাম এক্লাম্পসিয়াও হতে পারে, অ্যান্টিপার্টামও হতে পারে, পোস্টপার্টামও হতে পারে। আমরা তো কমপ্লিকেশনের মধ্যে থেকে জানলাম। তো মোস্ট কমন হলো অ্যান্টিপার্টাম এক্লাম্পসিয়া। তো এক্লাম্পসিয়ার ম্যানেজমেন্টের একটা প্রিন্সিপাল আছে, ঠিক আছে? প্রিন্সিপালটা আমাদের জানতে হবে। একটা হলো জেনারেল ম্যানেজমেন্ট, একটা কন্ট্রোল অফ হাইপারটেনশন, তারপর কন্ট্রোল অফ ম্যানেজমেন্ট কনভালশন, আর একটা অবস্টেটিক্যাল ম্যানেজমেন্ট, এবং ম্যানেজমেন্ট কমপ্লিকেশন, ঠিক আছে? এই জিনিসগুলো জানতে হবে। যেমন জেনারেল ম্যানেজমেন্টের কি, একটা এক্লাম্পসিয়া মানে পেশেন্টের খিঁচুনি হচ্ছে, ঠিক আছে? খিঁচুনি হলে পরে, খিঁচুনি তোমরা কি দেখছো কখনো? ওয়ার্ডে মনে হয় খিঁচুনি দেখো নাই। খিঁচুনি হলে কি কি হয়, চোখ উল্টে যায়, মুখ দিয়ে ফ্রোজি সিকুয়েশন বের হতে থাকে, হাত পায়ে ইনভলান্টারি মুভমেন্ট হতে থাকে, ঠিক আছে? খিঁচুনি হলে, তো খিঁচুনি হলে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে পেশেন্ট যেন, খিঁচুনি হচ্ছে কিন্তু পেশেন্ট যেন শ্বাস নিতে পারে, ঠিক আছে? শ্বাসটা যেন বন্ধ না হয়ে যায়।
এই জন্য কি করতে হবে, জেনারেল ম্যানেজমেন্টের মধ্যে একটা পেশেন্ট খিঁচুনি নিয়ে আসছে, প্রথমেই আমরা তাকে লেফট ল্যাটারাল পজিশন করে দিব, ঠিক আছে? কারণ তার মুখ দিয়ে যে ফ্লোজি সেক্রেশন গুলো বের হচ্ছে সেগুলো যেন লাংস এর মধ্যে ঢুকে না যায়, এই জন্য আমরা তাকে লেফট ল্যাটারাল পজিশন করে দিব। তারপর মুখে একটা সাকার দিব, সাকার দিয়ে সিক্রেশন গুলো বের করে নিব, তারপর অক্সিজেন দিব, ঠিক আছে? এই অক্সিজেন দিব। তারপর একটা আইভি চ্যানেল ওপেন করব, আইভি চ্যানেল ওপেন করে একটা ফ্লুইড দিব। তা বেশি ফ্লুইড দেওয়া যাবে না এক্লামশিয়াতে, কারণ এদের ক্ষেত্রে তো আবার এমনিতেই এক্সট্রা সেলুলার ইডিমা থাকে, তাই না? ইন্টারভাস্কুলার ডিহাইড্রেশন, এক্সট্রা সেলুলার ইডিমা, আবার এন্ডোথেলিয়াল ইনজুরিও থাকে। আমরা ইন্টারভাস্কুলার ফ্লুইড দিব, সেই ফ্লুইড গুলো গিয়ে আলটিমেটলি এক্সট্রা ভাস্কুলার স্পেসে জমা হবে। এই জন্য কিন্তু এক্লামশিয়া পেশেন্টদেরকে ফ্লুইডটা মানে বুঝে শুনে দিতে হবে, হিসাব করে দিতে হবে। একটা আইভি চ্যানেল একটা ওপেন করব, জাস্ট ওপেন করে ফ্লুইড একটা জাস্ট কন্টিনিউশনের জন্য দিয়ে রাখবো। তারপর পেশেন্টের ক্যাথেটার করব, এগুলো অক্সিজেন দিলাম, সাকার দিলাম, আইভি চ্যানেল ওপেন করলাম, ক্যাথেটার করলাম। ক্যাথেটার করার পরে পেশেন্ট কি করব, তারপর পেশেন্টের কনভালশন, অ্যান্টি হাইপারটেনসিভ দিব, ব্লাড প্রেশার কন্ট্রোল করার জন্য অ্যান্টি হাইপারটেনসিভ দিব। তারপর কনভালশনটা ম্যানেজমেন্ট করার জন্য আমাদের কিন্তু মেইন ট্রিটমেন্ট হলো ম্যাক্সাল। ম্যাক্সালটা ম্যাগনেসিয়াম সালফেট, যেটা MgSO4 ম্যাক্সাল। ম্যাক্সালফের লোডিং ডোজ, দুইটা ডোজ আছে, একটা হলো লোডিং ডোজ, একটা মেইনটেনেন্স ডোজ। লোডিং ডোজটা হলো 10 গ্রাম, ঠিক আছে? লোডিং ডোজটা হলো 10 গ্রাম। এই 10 গ্রামের মধ্যে আমরা আইভি মানে ইন্টারভাস্কুলার দেই 4 গ্রাম, 4 গ্রাম, আর ইন্টারমাস্কুলার দেই 6 গ্রাম, ঠিক আছে? একটা অ্যাম্পলে থাকে হলো তোমার অ্যাম্পল হিসেবে পাওয়া যায় ম্যাক্সাল। আবার আবার আরেকটা নতুন ইয়ে আসছে, যেটা সবসময় তোমরা ব্যবহার হতে দেখবা, ওয়ার্ডে ঘোরাফেরা করলে দেখবা যে কি কি হিসেবে কি দিয়ে আমরা ম্যাক্সাল দিচ্ছি। কিন্তু তোমাদের এইটা জানতেই হবে, আইভি দেই আমরা 4 গ্রাম আর আইএম দেই আমরা 6 গ্রাম। এই 4 গ্রাম মানে হলো, এই 4 গ্রাম ম্যাক্সাল আমরা 15 থেকে 20 ml নর্মাল স্যালাইনের সাথে ডাইলিউট করে আইভিতে খুবই স্লোলি দিব। ম্যাক্সালফ আবার দ্রুত দিলে পারে পেশেন্টের কার্ডিয়াক অ্যারেস্ট হয়, এই জন্য আমরা খুবই স্লোলি ম্যাক্সালফ আইভি রুটে দিব, 4 গ্রাম আইভি রুটে দিব। আর যে 6 গ্রাম আইএম দিচ্ছি, আইএম এর মধ্যে এই 6 গ্রামকে আমরা ভাগ করে নিব, 3 গ্রাম 3 গ্রাম, ঠিক আছে? এই 3 গ্রাম দিব একটা বাটকে আইএম, আর 3 গ্রাম দিব আরেকটা বাটকে আইএম। এই গেল লোডিং ডোজ। আর মেইনটেনেন্স ডোজটা হলো যে আমাদেরকে বুঝতেই পারতেছো মেইনটেইন করতে হবে। লোডিং ডোজ মানে সাথে সাথে দিয়ে দিলাম, আর মেইনটেনেন্স ডোজ মানে মেইনটেইন করতে হবে। মেইনটেনেন্স ডোজটা হলো 2.5 গ্রাম আইএম দিব আমরা, আইএম 4 আওয়ারলি, ঠিক আছে? 4 আওয়ারলি দিব 24 আওয়ার্স, 4 to 6 আওয়ারলি 24 আওয়ার্স আমরা কন্টিনিউ করবো ম্যাক্সাল। কতক্ষণ পর্যন্ত কন্টিনিউ করব? পেশেন্টের লাস্ট কনভার্সন যখন হয়েছে তখন থেকে 24 আওয়ার্স, অথবা পেশেন্টের ডেলিভারি যখন হয়েছে সেখান থেকে 24 আওয়ার্স। যেটা শেষে হয়েছে সেইটাকে ধরে আমরা 24 আওয়ার্স হিসাব করব। যদি লাস্ট কনভার্সন আগে ডেলিভারি হয়ে থাকে তাহলে লাস্ট কনভার্সন থেকে 24 আওয়ার্স, আর লাস্ট কনভার্সনের পরে যদি ডেলিভারি হয়ে থাকে তাহলে ডেলিভারি থেকে 24 আওয়ার্স। মনে থাকবে? মনে না থাকলেও মনে রাখতে হবে, ঠিক আছে? কিছু করার নাই। কনভালশন, আচ্ছা, ম্যাক্সালফ দেওয়ার আগে ম্যাক্সালফ আমরা হুট করে দিতে পারবো না। ম্যাক্সালফ যেমন জীবন রক্ষাকারী দাগ, সেরকম হুট করে দেখা যায় যে পেশেন্ট কার্ডিয়াক অ্যারেস্টে বসে আছে ম্যাক্সালফের জন্য। তো ম্যাক্সালফ দেওয়ার আগে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। সেই সাবধানতাগুলো কি? যে পেশেন্টের রেসপিরেটরি রেট মানে নর্মাল রেসপিরেটরি রেট মোর দেন 16, তাকে আমরা ম্যাক্সালফ দিতে পারবো। যার ইউরিন আউটপুট মোর দেন 30 ml পার আওয়ার, তাকে আমরা দিব। এবং যার প্যাটেলার রিফ্লেক্সের মধ্যে বিভিন্ন রকম রিফ্লেক্স আছে না, প্যাটেলার রিফ্লেক্স যার আছে তাকে আমরা ম্যাক্সালফ দিব। কিন্তু যার রেসপিরেটরি রেট 16 কম, যার ইউরিন আউটপুট
ঘন্টায় 30-এর কম এবং যার প্যাটেলার রিফ্লেক্স নাই তাকে কিন্তু আমরা ম্যাক্সালভ দিব না। এবং ম্যাক্সালভ দিয়ে আমরা এইসব জিনিসগুলো মনিটর করবো যে পেশেন্টের রেসপিরেটরি রেট কত, ইউরিন আউটপুট এবং প্যাটেলার রিফ্লেক্স আছে কিনা, এই জিনিসগুলো আমরা দেখবো। ম্যাক্সালভ যদি আমরা হাতের কাছে না পাই কোনো কারণে, ম্যাক্সালভ দেখা যায় যে সব সরকারি হাসপাতালেই সাপ্লাই আছে, ম্যাক্সালভ যদি হাতের কাছে না পাই সেক্ষেত্রে আমরা স্টেরিল ইনজেকশন দিতে পারি। তো তোমাদের এটা মনে রাখার দরকার নাই, তোমরা ম্যাক্সালভের নামটা মনে রাখো। আর আমরা বর্তমানে ম্যাক্সালভের বদলে একটা বোতলে একটা ড্রাগ ইউজ করি, সেটার নাম হলো ইনফিউশন ন্যালিক্সিন। ন্যালিক্সিন আসলে ম্যাক্সালভই, ম্যাক্সালভের বদলে না, সরি, মানে স্ট্রেট নেম হলো ন্যালিক্সিন, বা বোতলে ওয়ার্ডে মানে ওয়ার্ডে এখন ন্যালিক্সিন ইউজ করা হয়, কারণ ন্যালিক্সিন ইউজ করাটা ইজি, ওটা ড্রপ মেইনটেইন করে দিলে ওটা চলতে থাকে। কিন্তু ম্যাক্সালভটা পেশেন্টের পাশে বসে 15-20 মিনিট ধরে লোডিং ডোজ দিতে হয়, এটা আসলে খুব কষ্টের একটা ব্যাপার, এই জন্য ন্যালিক্সিন ইউজ করা হয় এখন বর্তমানে। ঠিক আছে, যা বলছি এইটুকুই আপাতত মনে রাখো, আর কোশ্চেন থাকলে বলো। এই সিস্টেমের সুবিধা হলো যে কেউ ঘুমালেও বোঝা যায় না, কেউ শুনতেছে না না শুনতেছে সেটাও কিছু বোঝা যায় না, এটা হলো সুবিধা। সুবিধা বা অসুবিধা যেটাই মনে করো, তাই না? বলো এখন, কোনো সমস্যা যদি থাকে বলো, নিজেকে আগে পড়তে হবে, না পড়লে পারে কি সমস্যা আছে সেটাই বুঝবে না। ম্যাম একটা কোশ্চেন ছিল ম্যাম, এই বলো টপিকের বাইরে ম্যাম। ম্যাম বলো বলো। প্রেগনেন্সিতে ম্যাম টিটি ইনজেকশনটা ম্যাম কোন উইকে দিতে হবে? যারা প্রিভিয়াসলি ভ্যাকসিনেটেড অথবা যারা প্রিভিয়াসলি ভ্যাকসিনেটেড ছিল না এরকম ক্ষেত্রে। টিটি ইনজেকশন, জি ম্যাম। বলো টিটি ইনজেকশনের কয়টা ডোজ? ম্যাম 5টা। এমনিতে কয়টা ডোজ? 5টা ডোজ। 5টা ডোজের ইয়েটা বলো, কখন কখন দিতে হয়? একটা ধরো এখন একটা দিলা, তারপরে কতদিন পরে দিবা? 1 মান্থ ইন্টারভাল। 1 মাস ইন্টারভাল, তারপরে 6 মাস, তারপরে তারপরে 1 বছর, জি ম্যাম। তারপরে 1 বছর। 5টা হয়ে গেল না? প্রথমটার 1 মাস পরে একটা, 6 বছর পর, 6 মাস পরে একটা, 1 বছর পরে একটা, 1 বছর পরে একটা। আচ্ছা, কারো যদি ধরো 5টা ডোজে রিপ্রোডাক্টিভ এজে নেওয়া আছে, তাহলে তার প্রেগন্যান্সিতে আর কোনো ভ্যাকসিন লাগবে না, কারণ টিটি ইনজেকশন লাইফ লং ইমিউনিটি দেয়, তাই না? লাগবে জি না। ম্যাম। কিন্তু কারো যদি টিটি ভ্যাকসিন না নেওয়া থাকে, তাহলে সে প্রেগন্যান্সিতে 2টা ডোজ নিবে। 2টা ডোজ যে কোনো সময় নিতে পারে, ফার্স্ট ট্রাইমেস্টারের পরে, ঠিক আছে? আমরা বলি যে সাধারণত 5 মাসে একটা ডোজ নিতে, তার 1 মাস পরে আরেকটা ডোজ নিয়ে নিতে। ম্যাম যদি প্রিভিয়াসলি 3টা ডোজ দেয়া থাকে সেক্ষেত্রে কি করবে ম্যাম? প্রিভিয়াসলি 3টা 3টা ডোজ ডোজ দেয়া দেওয়া আছে। থাকে তোমাকে, হ্যাঁ, প্রিভিয়াসলি 3টা ডোজ যদি দেওয়া থাকে, ধরো প্রথম যে ডোজ তার কিন্তু কোনো ইমিউনিটি নাই, তাই না? প্রথম যে জি ম্যাম। ডোজ তার কোনো ইমিউনিটি নাই, সেক্ষেত্রে ডোজতেই আমরা সেটার ইমিউনিটি সম্ভবত 1 বছর। আর প্রথম, দ্বিতীয়, তৃতীয়টার 6 মাস পরে আমরা যেটা দিচ্ছি সেটা সম্ভবত 3 বছর প্রোটেকশন দেয়। এখন লাস্ট ডোজ নেওয়ার, লাস্ট ডোজ সে যেদিন নিচ্ছে, ধরো যে তিনটা ডোজ নেওয়া আছে, তাই না? 3টা ডোজ এখন কবে নেওয়া আছে? যদি 3 বছরের মধ্যে নেওয়া থাকে, ঠিক আছে, তাহলে তার একটা বুস্টার ডোজ নিতে হবে প্রেগন্যান্সিতে। আর যদি 3 বছর পার হয়ে গিয়ে থাকে, তাহলে 2টা ডোজে নিতে হবে। আমি যেভাবে বললাম ওইভাবে। বুঝতে পারছো কথা? জি ম্যাম। ওকে ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, আর এই যে টপিকস পড়ালাম সেই টপিকসের উপরে তোমাদের কোনো কোশ্চেন নাই? ম্যাডাম 4টা ডোজ যদি নেওয়া থাকে টিটানাসের সেই ক্ষেত্রে? তোমরা হঠাৎ টিটেনাস নিয়ে এত মাথা ঘামাচ্ছ যে? আচ্ছা, টিটেনাসের 4টা ডোজ নেওয়া আছে যার। আচ্ছা, চতুর্থ ডোজের ইমিউনিটি কয় বছর? 5 বছর না? এখন সে যদি 5 বছরের মধ্যে
5 বছর তো, তাই না? সব সময় তোমরা মানে অ্যান্টিবডি লেভেল যেটা তৈরি হয় সেটা কত বছরের প্রোটেকশন দেয় এই জিনিসটা মাথায় রাখবা। তো 5টা ডোজ নিয়ে নিলে সে লাইফ লং প্রোটেক্টেড, ঠিক আছে? 4র্থ নাম্বার ডোজ সম্ভবত 5 বছরের ইমিউনিটি দেয়। তো 5 বছরের মধ্যে যদি তার 4 নাম্বার ডোজ নেওয়া থাকে, ঠিক আছে, তাহলে সে প্রেগন্যান্সিতে যদি কোনো ভ্যাকসিন না নেয় তাহলেও সমস্যা নাই, কিন্তু তারপরও একটা বুস্টার ডোজ নিয়ে নেওয়া ভালো প্রেগন্যান্সিতে, একটা বুস্টার ডোজ। আর যদি 5 বছর পার হয়ে গিয়ে থাকে তখন 2টাই নিতে হবে। কথা বুঝছো? জি ম্যাডাম। তোমাদের কেউ পড়া দিচ্ছে নাকি টিটি ভ্যাকসিন নিয়ে? আচ্ছা, এক্লাম্পসিয়া প্রি এক্লাম্পসিয়া ম্যাডাম নিয়ে কোনো কোশ্চেন? ম্যাডাম এক্লাম্পসিয়া তো একটা ইমার্জেন্সি কেস, তো এই ক্ষেত্রে যদি আমাকে লং কেসে এই পেশেন্ট দেয় তাহলে কি পেশেন্টটা ম্যানেজ করার পরে কি আমি পাবো লং কেসের জন্য? এক্লাম্পসিয়া পেশেন্ট তোমাকে লং কেসে কখনোই দিবে না, ঠিক আছে? কখনোই দিবে না। এক্লাম্পসিয়া একটা ইমার্জেন্সি কন্ডিশন। ওকে যদি মানে কেসে দেয় ও তো মরে ভূত হয়ে যাবে। ওকে নিয়ে এক্লাম্পসিয়া পেশেন্ট আসার সাথে সাথে পেশেন্টকে ইমার্জেন্সি ম্যানেজ করে পেশেন্ট যদি প্রেগন্যান্ট হয় তাহলে সাথে সাথে গুলো ওটিতে উঠানো হয়। ওটিতে উঠায় পেশেন্টের মানে সার্ভিস যদি ফেভারেবল না থাকে সাথে সাথে ইমার্জেন্সি ট্রিগার করা হয়। আর যদি সার্ভিস ফেভারেবল থাকে, ধরো যে 8-9 সেন্টিমিটার ডায়ালেটেড হয়ে আছে, তাহলে তাকে ইন্ডাকশন দিয়ে নর্মাল ডেলিভারি করে ফেলা হয়। এই পেশেন্ট কোনোদিনও তোমাকে লং টেস্ট দিবে না। কিন্তু এই এক্লাম্পসিয়া সম্পর্কে তোমাকে বোর্ড ভাই একদম জিজ্ঞাসা করবেই, এবং এক্লাম্পসিয়া সম্পর্কে তোমার রিটেনে কোশ্চেন আসবে, তোমার অস্পিতে কোশ্চেন আসবে, ঠিক আছে? অস্পিতে কিন্তু এরকম কোশ্চেন দিয়ে দিবে যে একটা পেশেন্ট এক্লাম্পসিয়া নিয়ে আসছে, তার প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট কি দিয়ে দিল, তারপরে এক্লাম্পসিয়া তারপরে ঢুকবে ম্যাক্সালভে, যে ম্যাক্সাল কিভাবে দেওয়া হয়, কত ডোজে ম্যাক্সাপেলিন ডোজ কত, ম্যাক্সালভের মেইনটেনেন্স ডোজ কিভাবে দেওয়া হয়, এগুলো কিন্তু পরীক্ষায় আসবে। বা ম্যাক্সাল দেওয়ার আগে কি কি জিনিস দেখায়, আমি যেগুলো বললাম রেসপিরেটরি রেট, প্যাটেলার রিফ্লেক্স, ইউরিন আউটপুট, ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু আসবে। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে? আর কোনো কোশ্চেন না থাকলে তাহলে রাখি। বুঝলা কিনা তোমরা সেটাও তো আমি বুঝতে পারতেছি না। বুঝতে পারছো তোমরা? হ্যাঁ, জি ম্যাম। ম্যাডাম জি ম্যাম, বুঝতে পারছি ম্যাম। আচ্ছা আচ্ছা, এক্লাম্পসিয়াটা তোমরা এক্লাম্পসিয়াটা একটু দত্ত থেকে পড়ার চেষ্টা করো, ঠিক আছে? দত্ত একটু দেখো, দেখলে পারে এখন পড়ানোর পরে কিছুটা হলেও বুঝতে পারবা, ঠিক আছে? তাহলে ওকে ম্যাম, আদাব ম্যাম। আচ্ছা।